মদে আর কতটুকু নেশা, তার সাথে বেশি নেশা ছিল আর প্রেম। ঠিক আছে, প্রেমের নেশা বড় নেশা। হ্যাঁ, প্রেমের মরা জলে ডুবে না, এই জন্য বলে। আর তোমরা যে অন্য কোথাও আমাকে বিয়ে দিতে চাচ্ছ, তা আমার পেটে তোর বাচ্চা। মিথ্যে বলছে? কোন সত্য মিথ্যা ওই জানে। ফোন করলে বলতেছে যে দাদা দিদি আর নাই। দিদি নাই মানে কয় মারা গেছে। এখন ও তো মুসলমান হয়েছিল, আপনি তো জানেন, তা আপনি ওকে পুরায়েন না। পরে আমি ওর আম্মুকে বললাম যে আপনার ছেলে তো তার মেয়েকে মেরে ফেলেছে, ছবিটা রাখছি, একটু ব্লার করে দেন। হ্যাঁ, এটা ব্লার করা হবে, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর এবং চমৎকার একটা মেয়ে, সীমান্ত পেরিয়ে এক হওয়ার চেষ্টা করলেন, তারপরেও হওয়া হলো না। স্বাগতম ইটস কমপ্লিকেটেড। আজকে একটা ভিন্নধর্মী গল্প নিয়ে আমাদের সাথে এসেছেন সিরাজগঞ্জের একজন বন্ধু, যার নাম হচ্ছে, নামটা তার মুখেই শুনবো। অসম প্রেমে পড়েছিলেন আমাদের এই বন্ধুটি, এবং তারপর তার প্রতিক্রিয়া বা সর্বশেষ পরিণতি কিন্তু ভালো হয়নি। অর্থাৎ তার প্রিয়তমা স্ত্রীকে হারাতে হয়েছে সারা জীবনের জন্য এই পৃথিবী থেকে। আমি আগেই একটু বলে রাখলাম, বাকিটা আমরা তার মুখ থেকেই শুনবো, আসলে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। দর্শক আমাদের সাথে আছেন। ভাই, আপনার নামটা এবং কোথা থেকে এসেছেন? আমার নাম এম আর আমান, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ বেলকুচি। আমি এখন জব করতেছি একটা কোম্পানি। আমাদের এখানকার নিয়মটা হচ্ছে আমরা লোকেশন, নাম এবং আপনার বর্তমান বয়স, কিসে জব করছেন, কি ধরনের জবে, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করতেন। আমার বয়স এখন রানিং চলতেছে 29। কি জব করছেন আপনি? আমি একটা কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে আছি। ইটস কমপ্লিকেটেড শোতে আপনাকে কেউ প্ররোচনা দিয়ে বা জোর করে, বা আপনি কি ভালো মস্তিষ্কে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করে নিয়ে আসে? না, আমাকে কেউ জোর করেনি, আমি নিজের আগ্রহে এখানে আসছি। আমার আগ্রহ থেকে আপনাদের সাথে যোগাযোগ করছি, যে আসলে এই মানুষের জীবন নাটকীয় চাইতে নাটকীয়। সিরাজগঞ্জ থেকে আপনি, সিরাজগঞ্জের ছেলে, এবং প্রেমে পড়েছিলেন মাঝখানে। তার আগে যদি একটু আসে যে আপনি কেমন পরিবারে বড় হয়েছেন, বেড়ে ওঠা কেমন পরিবারে, পরিবারে কে কে আছে? আমার পরিবার অ্যাডভান্স পরিবার। আমার পরিবারে আমরা 3 ভাই 4 বোন। অনেক ভাই বোন সহকারে আপনারা অনেক আনন্দে বড় হয়েছেন। আমরা অনেক, আমাদের যৌথ ফ্যামিলি। তো যাই হোক, আমার গ্রামের ভিতরে যদি অ্যাডভান্স 50টা পরিবার থাকে, ওর ভিতরে আমার পরিবার একটা ছিল বা এখনো আছে। অ্যাডভান্স বলতে কি বোঝাচ্ছে? সমাজবিজ্ঞানের ভাষায় যেটাকে বোঝুয়া বলে, পেটু বোঝুয়া বলে। মানে ও সেখানকার খুব স্বনামধন্য পরিবারের সন্তান আপনি, তাই তো? আচ্ছা আচ্ছা। বাবা বা আপনাদের পারিবারিক কোনো বিজনেস ছিল আমার কিনা? বাবা ছিল একজন বিজনেসম্যান। আচ্ছা। আমাদের শাড়ি লুঙ্গির ফ্যাক্টরি আছে সিরাজগঞ্জের, কাতান, সিল্ক, তাই না, মাঝে মাঝে টিভিতে দেখা যায়। ওইটারই কারখানা আছে আমাদের। তো ওটাই আমার বাবা বিজনেস করতো। তো আমার বাবা ভালো একজন বিজনেসম্যান ছিল। আমার বাবা তো 2016 সালে মারা যান। বাবা হজ করছেন। তো এখন ওই বিজনেসটা আমার বড় 2 ভাই আছে, তারা দেখে। আচ্ছা, তো ছোটবেলায় বেড়ে ওঠা, ধরেন পড়াশোনা বা কেমন দুষ্ট ছিলেন, কিভাবে বেড়ে উঠলেন, ছোটবেলার কোনো ট্র্যাজেডির ঘটনা আছে কিনা? আমার লাইফটাই ট্র্যাজেডি। আচ্ছা। পরিবারে ছোট ছিলাম, সব অনেক ভালোবাসতো। সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট না, আমার ছোট বোন আছে। আচ্ছা। আমার বড় হচ্ছে 2টা ভাই আর একটা বোন। ঠিক আছে, তা আমি একটু দুষ্ট প্রকৃতি ছিলাম। ঠিক আছে, আমি হাফিজি মাদ্রাসায় পড়তাম, তারপরে ওখানে ভালো লাগে না, তারপরে আবার আসি হচ্ছে জেনারেলে পড়াশোনা স্টার্ট করি। তো সেখান থেকেই মোটামুটি বেড়ে ওঠা। তারপরে এসএসসি ডিগ্রি কমপ্লিট করে ঢাকায় আসি, জব করি। ছাত্র কেমন ছিলেন? ছাত্র খুব বেশি ভালো ছিলাম না। আচ্ছা। মানে দুষ্ট ছিলেন? দুষ্ট ছিলাম বলতে একবারে খারাপ ছিলামও না, মানে পরীক্ষা দিলে অন্তত পাস করে আসতাম, ফেলের কোনো ট্র্যাজেডি নাই। আচ্ছা, তো স্কুল বাঙ্ক, কলেজ বাঙ্ক, এগুলো তো আপনার নিত্যদিনের সঙ্গে ছিল, তাই তো? জি। আবার বলছে জি। আচ্ছা, আপনার বাবা মা কেমন শাসনে পালছে আপনাকে, বা শাসন টাসন করতেন? মানে আমার বাবা মা হচ্ছে, আমার পরিবারটা হচ্ছে একদম সামাজিক পরিবার। তারা কোনো কিছু বিষয় বাধ্য করে না যে তোমাকে এটা করতেই হবে, তোমার কে দ্বারা এটা হচ্ছে না কেন, তাই না? আমার বাবা সব সময় বলতো, মা সব সময় বলতো যে তোমরা বড় হয়েছো, তোমাদেরকে দেখে রাখার মতো কোনো কিছু নেই, তোমাদের ব্রেন আছে, বুদ্ধি আছে, তবে বাবা যাও, যেখানেই যাও, যেটাই করো, সমাজ মানবে না, মানুষ খারাপ বলবে, এমন কিছু করিও না। তা আমরা সবাই, আমরা যে ভাই বোন আছি, আমাদের নামে কোনো ব্যাড ইয়া নাই। আপনার অন্যান্য ভাই বোন তো কি করেন এখন? আমার বড় ভাই
বাড়ির বিজনেস করে, বড় আপু বিয়ে হয়েছে গৃহিণী, মেজ বোনটাও গৃহিণী, তার ছোটটা প্রাইমারি স্কুলে জব করে, আর একদম যেটা ছোট ও এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে আর কি, ভালো কোথাও যেন চান্স হয়। আচ্ছা, তার মানে ঢাকায় এখন কি আপনি ঢাকায় থাকছেন? হ্যাঁ, এখন আমি ঢাকায় থাকছি। আচ্ছা, তারপর ডিগ্রি পাশের পরেই মূলত পারিবারিক দিক থেকে যদি আমি বিবেচনা করি, তার মানে খুব সুন্দর একটা শান্তিপ্রিয় পরিবারের সন্তান আপনি, কিন্তু আপনি একটু দুষ্টু ছিলেন, একটু অশান্তি করতেন। এছাড়া আপনার পারিবারিক দিক থেকে কোনো ট্র্যাজেডি বা কষ্টের কাহিনী নেই? না, আমার পরিবার থেকে অর্থনৈতিক, ধর্মনৈতিক, রাজনৈতিক এই ধরনের কোনো সমস্যা। তাহলে সমস্যাটা আসলো কোত্থেকে? সমস্যাটা হচ্ছে যখন আমি 2018 সালে ডিগ্রি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কোন ইউনিভার্সিটি না কলেজ? বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে আমি ডিগ্রি করছি। তো ওই যখন ফাইনাল ইয়ারে এক্সাম চলে 2018 সালে, তো ওই এক্সাম চলাকালীন সময়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় মানে বাধ্য হয়ে আমি বাড়ি থেকে চলে যেতে। কি ধরনের ঘটনা ঘটেছিল যদি শেয়ার করা যায়? গ্রামেরই একটা মেয়ে আমাকে লাইক করতো, ঠিক আছে। তো সে আমাকে বলে যে আমান ভাই, তোমাকে আমার ভালো লাগে, ঠিক আছে ভাই। হ্যাঁ, আচ্ছা। তো বললাম, ও আমার অনেক জুনিয়র ছিল। আমি বললাম যে দেখো, তুমি তো আমার অনেক জুনিয়র, তো তোমার বয়স আমার চেয়ে তো অনেক কম, তা আসলে ভালো লাগতেই পারে, তোমার বয়সটা এখন এরকম, তো তোমাকে কি বলবো এখন আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু একদম অন্যরকম, যেটা বলে সেটাই, ঠিক আছে। তা আমি দেখতেছি যে না, এটা যদি হয় এটা মানুষ ভালো চোখে দেখবে না, আচ্ছা, তাই না, আর গ্রাম বুঝে নিত, ঠিক আছে। তা আমি বিষয়টা কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না, যে কার সাথে শেয়ার করবো আর কি হবে, তাই না। তখন আমি মেয়েটার আম্মুকে বলি যে আন্টি, আপনার সাথে একটা কথা বলা ছিল, তো যদি মাইন্ড না করেন তাহলে বলবো। বাবা কি বলো, সমস্যা নেই। পরে বলি যে দেখেন, আপনার মেয়ে তো এরকম এরকম করতেছে, তো আমার দিক থেকে আমি নেগেটিভ আছি, ওর বয়সটাই এখন এগুলো করার, তাই না, এখন এগুলোই করবে, কিন্তু ওদেরকে আমাদের সাফার করতে হবে। তো এইটুক বলে আমি এখান থেকে চলে আসছি। ওনার হাজবেন্ডের সাথে কিভাবে বিষয়টা শেয়ার করছে আমি জানি না, ঠিক আছে। তো এখন হুট করেই ওনার হাজবেন্ড আমার বাসায় গিয়ে আমার ভাইদেরকে শাসাইছে যে হ্যাঁ, তোমার ভাই এই করে, ঠিক আছে। তো তখন আমি তো পরিবারে অনেক আদর নিয়ে বড় হয়েছি, তো হুট করে ভাইয়া ফোন দিয়ে বকাঝকা করতেছে, তুই এটা কি করছস, ঠিক আছে। তো বললাম যে আমি তো এরকম কিছু করি নাই, আমার ভিতরে তো এরকম কিছু নাই, ভয়ও নাই, আমি যেহেতু করি নাই, ভয় থাকারই কথা, তাই না। তো ভাইয়া অনেক বকাঝকা করছে। তারপরে আবার মেয়ের বাবা একটু প্রভাবশালী ছিল রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা সেম। তো রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল, তা আমার এলাকায় যে যারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাদের মাধ্যমে আমাকে হুমকি দেয়। এখন আমি বললাম যে আমি যে এখন বাড়ি থেকে চলে যাব, তাহলে তো আমার তো রানিং এক্সাম চলতেছে, আমাকে এক্সাম দেওয়া লাগবে না, কয় তুমি এক্সাম দিয়েই ঢাকায় চলে যাবো, মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি বাড়িতে আসতে পারবে না। ওরে বাবা, ঠিক আছে, যদি আমাদের কথার বাইরে যাও তাহলে খারাপ কিছু হবে, ঠিক আছে। তা আমি চাচ্ছিলাম না যে আসলে জিনিসটা নিয়ে মার্কেটিং হোক, আমি শান্তিপ্রিয় একজন মানুষ, আমার সাথে জীবনে মনে হয় না কারোর সাথে ঝগড়া লাগছে এরকম। তো দেখলাম যে এটা নিয়ে যদি এই বিষয়টা নিয়ে যদি আমার পরিবারের সাথে শেয়ার করি, তাহলে আমার পরিবারও ভাববে যে তাদের সাথে আমরা কম আছি নাকি, এই নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হবে, তাই না। মাঝখান থেকে কি হবে, একটা দরবার হবে, মেয়েটাকে এটাকে নিয়ে আসবে মাঝখানে, তাই না, ওর তো ভবিষ্যৎ আছে। এইটা ভেবে আমি জিনিসটা নিয়ে বার্গেনিং করি। তখন 2019 সালের 2 জানুয়ারিতে আমার এক্সাম শেষ হয়, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যাগ গোছাই নিয়ে চলে গেছি, ঠিক আছে। এক্সাম শেষ, তো ওইখান থেকেই যে থিঙ্কিং যে পরীক্ষা তো শেষ, এখন তার ঝামেলা নেই, তা আমি ঢাকায় গিয়ে কিছু একটা করবো। আপনার মা বাবাকে বলে গেছেন? না, বলিনি, কাউকে বলিনি। আচ্ছা, ভাইয়েদেরকেও বলিনি, ঠিক আছে। পরীক্ষা শেষ, পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হয়ে ট্রেনের মাধ্যমে ঢাকায় আসার চিন্তা ভাবনা করছি। কোথায় যাব কোনো প্রকার পরিকল্পনা নেই। তো আমার বন্ধু ইমরান, খুব কাছের বন্ধু, ওর সাথে
একদম ছোট থেকে বড় পর্যন্ত আজ পর্যন্ত খুব ভালো একটা সম্পর্ক নিয়ে বড় হয়েছে। ও তখন তিতুমিরে পড়ালেখা করে, ওর বাসা ছিল মহাখালী, ঠিক আছে। পরে ওকে ফোন করলাম, ইমরান কোথায় তুমি? তখন বলতেছে যে বাসায়। তো বললাম আমি ঢাকায় আসতেছি, আসো ভালোই হবে। আমি তো ট্রেনের মাধ্যমে কমলাপুর নামছি, কমলাপুর থেকে আবার মহাখালী আসছি। এসে ওর বাসায় মাত্রই গেছি, কাঁধে থেকে ব্যাগটাও নামাইনি। এখন ওর যে রুমমেট আছে ওরা বলতেছি যে আমান আসছো, ভালো হয়েছে, আমরা ঘুরতে যাব আজকে, ঠিক আছে। কোথায় যাবা? তো বলতেছে যে সীতাকুণ্ড যাব, চিটাং যাব, ঠিক আছে চলো। কিন্তু আমার মনের ভিতরে যে কি চলতেছে সেটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি, ঠিক আছে। ঠিক আছে আপনার চলো। পরিবারের দিক থেকে খুঁজে নাই আপনাকে? পরিবার অনেক ফোন দিচ্ছে, তো বলছি যে আমি ঢাকায় আসছি, ঠিক আছে, আমি ঢাকায় আসছি, আমি দেখি চাকরি বাকরি করব, ওই পর্যন্ত কথা শেষ। তো এখানে এসে নাম্বার সব চেঞ্জ করছি, যে যোগাযোগ রাখবো না কারোর সাথে। রাগটা কিসের ছিল? পরিবার কি করেছে আপনার সাথে? ওই যে মেয়ের বাবাটা বাড়িতে গিয়ে বিচার দিছে, পরিবার আমাকে বকছে, এটাই গায়ে লাগছে। ওরে বাবা, আচ্ছা। ঠিক আছে, তো এই অভিমানে তো ঢাকায় চলে আসা। ইমরানের বাসায় যখন আসলাম তখন ওর ফ্রেন্ডটা বলতেছে চলো ঘুরতে যাব। আমার না না, আমি ভ্রমণ পিপাসু মানুষ, ঠিক আছে চলো। তো রাতেই ট্রেন ধরে গেলাম চিটাগাং, গিয়ে ওখানে থাকলাম, হোটেল নিলাম। আপনার কাছে টাকা ছিল নাকি? আমার কাছে তখন অ্যাভেলেবল টাকা ছিল। কিভাবে? যখন বাড়ি থাকতাম না, পরিবার থেকে দিত, তারপরেও আমি কাজ করতাম। কি কাজ করতেন? আমাদের ফ্যাক্টরির যে নকশাগুলো হয়, শাড়িতে দেখবেন নকশা হয়, অনেক সুন্দর সুন্দর নকশা হয়, তাই না, ওগুলো করতে পারতাম। আচ্ছা আচ্ছা। ওগুলো করলে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যেত। মানে আপনার বাবাই আপনাকে দিত এরকম কিছু? না, আমাদের ওখানে তো আরো ফ্যাক্টরি আছে, আচ্ছা আচ্ছা, তাই না, ওইসব জায়গায়? হ্যাঁ ওইসব জায়গায় করতাম। আমাদের নিজের তাও করতাম, নিজের তা করার পরেও দেখা যেত যে সময় স্টুডেন্ট মানুষ তো কেউ ওইভাবে চাপ দিত না। ফ্যামিলিতে আমাকে কখনো প্রেশার দেয়নি, যেটা করো সেটা করো, এরকম কোনো প্রেশার নেই। ফ্রিভাবে আমি বড় হয়েছি, ফ্রিভাবেই চলছি, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ যায়নি কখনো। মানে এটাই জীবনে খুব ভালো লাগছে। তো এইভাবে আমার কাছে তখন প্রায় 70,000 টাকার মতো টাকা আমার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে রাখা। চলে গেলাম চিটাগাং, গিয়ে গুইয়াখালী সমুদ্র সৈকত, তারপরে মহামায়া লেক, খৈয়াছড়ি ঝর্ণা, এগুলো দেখলাম। তো পরের দিন রাখলাম হচ্ছে সীতাকুণ্ড যাব, ওই চন্দ্রনাথ পাহাড়ে। পরের দিন গেলাম, ওখানে তো হেঁটে হেঁটে অনেক হাঁটতে হয়, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, ঠিক আছে। তা আমার বন্ধুরা, আমি, ইমরান, সবাই হাঁটা শুরু করলাম। হেঁটে হাঁটতে হাঁটতে একদম উপরে উঠে গেছি না, প্রথম যেটা মন্দিরটা বের হয়, তো ওখানে যাওয়ার পরে দেখি যে শুটিং হচ্ছে একটা, হয়তো নাটকের শুটিং, এই ড্রোন ক্যামেরা দিয়ে। তো ওই তখনই আমার জীবনে প্রথম ড্রোন ক্যামেরা সামনাসামনি থেকে দেখা। তো একটু দেখে ওদের সাথে গ্রুপ পিকচার উঠে ক্লান্ত হয়ে গেছি না, তো বললাম যে তাহলে তোমরা একটু মজা করো তোমাদের মতো, আমি মন্দিরে আছি, ঠিক আছে। পরে মন্দিরের ওখানে গিয়ে দেখি যে ফ্যান চলতেছে, মন্দিরের ভিতরে কেউ নেই, পাশে একটা দোকানদার আছে। তা আমি ভিতরে গিয়ে জুতাটা সাইডে রেখে, হাতে একটা পানির বোতল ছিল, বোতলটা নিয়ে মন্দিরের ভিতরে গিয়ে মাথার নিচে হাত দিয়ে শুয়ে পড়ছি। তার কিছুক্ষণ পরে 2টা মেয়ে আর একটা ছেলে আসলো। আসার পরে তো ওরাও মন্দিরে ঢুকবে, ঢোকার সময়ে ওই আমি যে জুতা রাখছি না সিঁড়িতে, তো ওদের পায়ের সাথে জুতাটা লেগে নিচে পড়ে যায়। তো এখন আমাকে বলতেছে মেয়েটা, দাদা জুতাটা কি আপনার? বললাম যে হ্যাঁ। কেন? আমার পায়ের সাথে লেগে নিচে পড়ে গেছে। তো বললাম যে সত্য বলার জন্য ধন্যবাদ, কিন্তু জুতাটা যখন নিচে পড়ে গেছে তুলতে হবে, হয় আপনার তুলতে হবে না আমার তুলতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় তো আর খালি পায়ে হাঁটা সম্ভব না। আবার পাহাড়, ওখানে যে এক জোড়া জুতা কিনবো ওরকম কোনো ওয়ে নেই। অনেক নিচে পড়ে গেছিল? প্রায় 10-15 ফিট নিচে হবে। ওরে বাবা। হ্যাঁ, তা আমি শুয়ে থেকেই কথাগুলো বলতেছি। পরে কিছুক্ষণ পরেই দেখি যে মেয়েটা জুতা তুলে নিয়ে আসছে, এসে বলতেছে দাদা জুতা তুলে নিয়ে আসছে। তখন বললাম যে কি দরকার ছিল, আমি নিয়ে আসতাম, ঠিক আছে। না ঠিক আছে, আমার সাথে যেহেতু লেগেছে আমি নিয়ে আসলাম। তো মেয়েটা এসে মন্দিরের ভিতরে ঢুকে পুজো করতেছে, ওদের নিয়ম অনুযায়ী ওরা পূজা করতেছে। আপনি তো মুসলিম না? হ্যাঁ, আমি মুসলমান, কিন্তু আমার কাছে মসজিদঘর যেরকম পবিত্র মনে হয়, আবার হিন্দুদের মন্দির ওটাও একটা পবিত্র জায়গা ওদের ধর্মের নিয়ম অনুযায়ী, তাই না। আবার যারা খ্রিস্টান
তাদের নিয়ম অনুযায়ী গির্জা তাদের কাছে একটা পবিত্র জায়গা। যার যার ধর্মের নিয়মে মানুষের অনুযায়ী তাদের ধর্ম প্রতিষ্ঠানগুলো পবিত্র জায়গা। তা আমি আমার প্রতিষ্ঠানগুলোকে যেরকম সম্মান করি, শ্রদ্ধা করি, তাই না, আমাদেরকে তাদেরকেও শ্রদ্ধা করতে হবে। আচ্ছা, মানে আপনি এটা হচ্ছে সাম্প্রতিক একটা বন্ধন। ইসলামিক যে নিয়ম শৃঙ্খলা সেগুলো আপনি মেনে চলেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি তো পাশাপাশি অন্য ধর্মের, হ্যাঁ, অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধা করেন। আচ্ছা, অন্য ধর্মের মানুষ, ধর্মগ্রন্থ সবগুলোকে আমি শ্রদ্ধা করি। ঠিক আছে, তারপর কি হলো? তারপরে আমি ওনাকে বললাম যে একটা কথা বলবো আপনাকে। কয় বলেন, মাইন্ড করবেন না তো? কয় যে না। তো বললাম যে আপনার সবচেয়ে খারাপ সময় আপনি কাকে স্মরণ করেন বা কার কাছে সাহায্য চান? অবশ্যই ভগবানের কাছে সাহায্য চাই। তো বললাম ভগবানের কাছে সাহায্য চান, এই যে এত খারাপ সময় ভগবানের কাছে সাহায্য চান, ভগবানের কাছ থেকে সবকিছু নেন, তাহলে কি ভগবানকে কিছু দেওয়ার অধিকার রাখেন না? প্রয়োজন মনে হয় না? বা অবশ্যই। তো বললাম এই যে এত কষ্ট করে এখানে আসছেন এই ভগবানের সান্নিধ্যে পুজো দেওয়ার জন্য, তা হাতে কোনো মোমবাতি নেই, লোবান নেই, এটা কেমন হলো না? এখন এগুলো এইখানে পাবো কিভাবে? তো বললাম চাওয়ার মতো চাইলে, মন থেকে চাইলে ভগবানকে পাওয়া যায়, আর আপনি এই মোমবাতি আর লোবান পাবেন না। পরে বললাম যে দেখেন এই যে মন্দিরের পিছে এক বৃদ্ধ লোক এগুলো বিক্রি করতেছে, আপনি যদি কিনে আনেন তারও 2টা টাকা ইনকাম হবে, প্লাস ভগবানও খুশি হবে। পরে উনি গিয়ে মোমবাতি কিনে, লোবান কিনে আর কিছু প্রসাদ কিনে, এই মিষ্টি জাতীয় খাবার কিনে এনে আমাকে বলতেছে যে খাবেন দাদা? বললাম হ্যাঁ, খাওয়া যায়। তা আমি ওর হাত থেকে প্রসাদটা নিয়ে খেয়ে, আমার কাছে যে পানির বোতল ছিল তো পানিটা খেয়ে নিয়েছি। ঠিক আছে। তো ওরা পুজো দিয়ে বের হয়ে আসছে। আমার ফ্রেন্ডরা একটু পরে আবার আসছে, বলতেছে দেউর মিয়া আসছো ঘুরতে, তা শুধু ঘুমাচ্ছ? ঠিক আছে। তো ওদের সাথে আবার উঠে এই আরো কিছু গ্রুপ পিকচার উঠে, তো বললাম চলো এখন আর একটা পাহাড়ে যাব। তো ওই মন্দির থেকে একটু নামার পরে একটা বট গাছ আছে, তো ওখানে এক লোক কলা বিক্রি করতেছে। তো এখন ওখানে আমার এক ফ্রেন্ড বলতেছে যে আমরা কলা খাবো। আচ্ছা ঠিক আছে চলো। তো এখন যা বলতেছি যে মামা কলা কত করে পিস? এখন বলতেছি যে কলা 20 টাকা পিস। বললাম আমাদের এখানে কলার কোনো উৎপাদন নেই, সেখানে আমরা 20 টাকা হালি কিনে খাই, আর আপনার এখানে শত শত কলা উৎপাদন হচ্ছে, আর আপনার এখানে কলা 20 টাকা পিস, তার বিষয়টা কেমন হলো না? তখন বলতেছে আচ্ছা ঠিক আছে 5 টাকা করে কম দেন, এই যে পাহাড়ি লাল কলাগুলো খাইতে অনেক টেস্ট লাগে। তো আমরা আমাদের মতো করে কলাটা খেয়ে নিলাম। এখন ওই মেয়েরা 3 জন আসছে না, ও ওর বান্ধবী আর ওর ফ্রেন্ড, ওরা এসে ওই কলাগুলো খেয়ে নিয়েছে, খাচ্ছে, খায় ওরা ওদের মতো বিল দিয়েছে, আমরা আমাদের মতো দিয়েছি। আবার একটু পরে গিয়ে বসে এখন বন্ধুরা বলতেছে চল গান গাবো। ঠিক আছে। তো এখন আমাকে রিকোয়েস্ট করছে, আমি গান গাচ্ছি। ঠিক আছে। ওরা ওদের মতো করে কেউ হাতিতালি দিচ্ছে, কেউ ব্যাগ থাপড়াচ্ছে, যার যার মতো করে মজা নিচ্ছে। ঠিক আছে। ওই মেয়েগুলো আমাদের সাথে সাথে যাচ্ছে। এরকম। কোন গানটা গেয়েছিলেন মনে আছে? গ্রামীণ নওজোয়ান হিন্দু মুসলমান। আচ্ছা, এটা বললাম না। তারপরে আরেকটু পরে হাঁটতেছি, অনেক হাঁটতে হয়, হাঁটার জায়গা এইখান থেকে ওখানে বাঁকা বাঁকা রাস্তা, চন্দ্রনাথ পাহাড়ে। তো ওখানে গেছি, হেঁটে আর একটা পাহাড়ে যাব, মন্দিরে যাব, ওইটা দেখে তারপরে নিচে নামবো। ওখানে তো 3টা মন্দির আছে না, 4টা মন্দির এরকম। তো একটু পরে যাওয়ার পরে একটা আইসক্রিম আলা, আমার বন্ধুরা অনেক মজা করতেছে, কিন্তু আমার একে ওই একটা টেনশন, বাড়ি থেকে চলে আসছি, আবার এখানে অনেক রাস্তা হাঁটছি, হাত পা ব্যথা হয়ে গেছে, এরকম একটা বিষয়। মেয়েটাও কি মনে ধরেছিল? না, আমার তখন ওর প্রতি কোনো ফিলিংস নেই। আচ্ছা, ঠিক আছে। লাভ এট ফার্স্ট সাইট ওরকম কিছু না? না, ওরকম কিছু না। তা আমরা আমাদের মতো স্বাভাবিক। ঠিক আছে। তে একটু পরেই দেখি একটা আইসক্রিম আলা। ঠিক আছে। আইসক্রিম আলা ডাক দিয়ে মামা এদিকে আসো তো, একটা আইসক্রিম দাও আমাকে, গরম লাগছে, খাই। তা আইসক্রিম দিয়েছি, আমি আইসক্রিম খাচ্ছি। এখন দেখি ওই মেয়েরা আসছে, ওরাও আইসক্রিম খাচ্ছে। খাওয়ার পরে আমার আইসক্রিম খাওয়া যখন শেষ, আমি টাকা দিতে গেছি, আইসক্রিমওয়ালা টাকা নিচ্ছে না। কি বাবা টাকা নিচ্ছে না কেন? আপু আপনার টাকাটা দিয়ে দিছে। তো বললাম আপু আমার টাকা কেন দিয়ে দেবে? সাধারণত ছেলেরাই এটা করে। হ্যাঁ। তো তখন বললাম যে আপু আপনি টাকা দিয়েছেন কেন? কয় যে আপনি যে গান গাইছেন না, গানটা ভালো লাগছে, সুন্দর হয়েছে, তখন টাকা দিলে তো নিতেন না, তো এখন সুযোগ পাইছি আপনারে খাওয়াইছি। আচ্ছা। তো বললাম এটা ঠিক না, আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে ভালোভাবে কথা হলো না, কোথা থেকে আসছেন সেটাও জানি না,
আপনি খাওয়াইলেন আমাকে, কয় আমার ভালো লাগছে আমি খাওয়াইছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ওইখান থেকে একদম শেষ যে চলে যাব, নিচে একটা মন্দির আছে, এখন ফ্রেন্ডরা বলতেছে যে আমার এখানে কয়েকটা পিক উঠে আমরা এখান থেকে রওনা দেব। আচ্ছা প্রায় বিকেল হয়ে গেছে। তো তখন আমি দাঁড়ায় আছি এক সাইডে আর ওরা এক সাইডে দাঁড়ায় আছে। এখন ওই মেয়েটা বলতেছে, মেয়েটার নাম ছিল অর্ণি, ঠিক আছে, এখন মেয়েটা বলতেছে ওর বান্ধবীকে যে ওর নাম্বারটা আমাকে নিয়ে দে, ঠিক আছে, আপনি শুনছেন সেটা? এটা আমি শুনতেছি। তো এখন ওর বান্ধবী বলতেছে হয় এটাই নি, এটাই ভালো হবে, বাড়ি কোথায় কিচ্ছু জানোস না, কেমনি যোগাযোগ করবে। তো এখন ওর বান্ধবীর যে হাজবেন্ড আছে ওনাকে বলতেছে তুমি একটু ওই দাদার কাছ থেকে নাম্বারটা এনে দাও। এখন ওর হাজবেন্ড আমার কাছে আসছে, এসে বলতেছে দাদা আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? বললাম নাম্বারটা কি খুব জরুরি? হ্যাঁ। বললাম ঠিক আছে। তা আমার নাম্বারটা বলছি, আমার নাম্বারটা অনেক সোজা, প্রিমিয়ার নাম্বার। কি সুন্দর নাম্বার কিনছেন মেয়েদেরকে পটানোর জন্য নাকি, জানি খুব সহজে দেওয়া যায়। বললাম যে না, আজ পর্যন্ত আমার এই নাম্বারে কোনো মেয়ে মানুষ ফোন করেনি, তুমি যদি ফোন করো তাহলে ফার্স্ট হবে। তো পরেও ফোনের নাম্বারটা তুলে আমাকে ফোন দেয়, তো ফোন আমার ফোনে চলে আসে। তো ওইখান থেকে আমরা চলে আসি। আর আপনার ফ্রেন্ডরা মজা করে নাই ওখানে? না ওরা নাম্বার চালচাল হচ্ছে, ওরা আপনাকে দেখছে, চাতায় নাই? ওরা দেখছে। আর ইমরান, মামা খাওয়াইতে হবে। ইমরান আছে, আরো ফ্রেন্ডরা আছে। এখন ওরা আমাকে নিয়ে মজা করতেছে, যেহেতু কন্যা রাশি, যেখানে যাই সেখানে একটা করে প্রেম করে। ও তাই নাকি? কন্যা রাশির মানুষ কি যেখানে যায় সেখানে একটা করে এখন প্রেম সেটা করে? বলতেছে, ওরা মজা করতেছে, ঠিক আছে। না, এখন আসলে এটা আমি শুনেছি। কি কন্যা রাশি নিয়ে কি বলে মানুষ? আমি সেটাও জানি না, আমি রাশি কখনো ভাবিনি তো, ঠিক আছে। সেটা মানেন নাই, কিন্তু বলে মাঝে মাঝে যে কন্যা রাশিরা নাকি যেখানে যায় সেখানে একটা মেয়ে পড়তে যায় বা ছেলে পড়তে যায়। হ্যাঁ এরকম বলে সবাই, ঠিক আছে। তো এখন এগুলো বলে মজা করতেছে, ঠিক আছে। এখন ইমরান বলতেছে যে আমাদেরকে কিন্তু টিট দিতে হবে। বললাম যে কিসের টিট দেবো? কয় যে তোমার নাম্বার নিল, ঠিক আছে, গার্লফ্রেন্ড পেয়ে গেছো। হ্যাঁ। তো এইভাবে মজা করতে করতে আমরা আবার ট্রেন যোগ করে কমলাপুর আসি, এখান থেকে আবার মহাখালী যাই। তারপরে তো আমি আবার ওই ঢাকা ইপিজেডে চাকরি হয়, ওখানে আমি জবটা করি। এখানে হচ্ছে ডে নাইট শিফট জব, মানে কিছু একটা করতে হবে, আসছি না, কিছু একটা করতে হবে, মানে বিজি রাখতে যাচ্ছি নিজেকে আর কি। তো পরে ওই চাকরিটাতে জয়েন করি। তো 7 দিন পরে আমাকে ওই ওয়ার্নি ফোন করছে, ফোন করে বলতেছি কেমন আছো, ফোন করেই তুমি আমি বলতেছে। আমি বলছি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কয় তুমি আমাকে ফোন দিলে না কেন? বললাম আমার নাম্বার তো তোমার কাছেও ছিল, তুমি দাওনি কেন? আমি দেখলাম তুমি দাওনি কেন, তুমি বলে আমি তো সেটাই ভাবছি যে তুমি আগে দেবে তারপরে যোগাযোগ হবে। তো ওই দিন অনেক কথা হয়, কথা বলতে বলতে প্রায় আর ফোনের টাকা শেষ হয়ে যায়, কেটে যায়। কত সালে কাহিনী এটা? এটা হচ্ছে 2019 সাল। আচ্ছা। ওর সাথে কথা বলি, বলতে বলতে এখন আমার ফোনেও টাকা শেষ হয়ে যায়। বললাম আমার ফোনে তো বেশি টাকা নাই, যে কোনো সময় কেটে যেতে পারে। আবার এই 7 তলা থেকে নেমে তারপরে রিচার্জ করতে হবে, ঠিক আছে। পরে কয় সমস্যা নেই, যতদূর কথা বলা যায়। তা আমি কি লাইক করি, আমি কি খাইতে ভালোবাসি, আমি কি পড়তে ভালোবাসি, আমার রং কেমন, চয়েস, তো এইগুলো সব কিছু শুনে ওই দিন ফোনটা রেখে দেয়। তারপরের দিন আবার ফোন করে, কয় ও বললো যে তুমি কখন ফ্রি থাকো? আমি বিশেষ করে রাতে ফ্রি থাকি, যেহেতু সারাদিন কাজ করতে হয়, রাতে ফ্রি থাকি। তো পরের দিন আবার রাতে ফোন করছে, ফোন করে ও তখনও জানে যে আমি হিন্দু, যেহেতু ও আচ্ছা, হ্যাঁ ওই যে মন্দিরে শুয়েছিলাম, তো তখনও জানে যে আমি হিন্দু, ঠিক আছে। তো তারপরের দিন আবার আমাকে ফোন করে বলতেছে কেমন আছো? ভালো আছি। আজকে আর টাকা ফুরাবে না, অফুরন্ত টাকা রিচার্জ করেছি, সারা রাত কথা বলা যাবে। কারণ সারা রাত কথা বলা গেলেও তো বলা যাবে না, আমার তো আবার সকালে ডিউটি আছে, অফিস আছে। কয় আচ্ছা যতক্ষণ বলা যায় বলে। হ্যাঁ এখন আমাকে বলতেছে যে আসলে তো শুভ কাজে দেরি করতে হয় না, আমি তোমাকে সবকিছু আগে আগে বলে ফেলি, আবার যদি অন্য কেউ বলে ফেলে তখন ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, এক মন তার দুজনকে দিতে পারবে না। তখন বললাম কি বিষয়? কয় ফার্স্টে তোমাকে যখন দেখছিলাম তখন ভালো লাগছিল, আচ্ছা, তারপরে যখন গান গাইলা তখন আরো ভালো লাগছে, ঠিক আছে। তো যাই হোক, তোমার সাথে যত সময় ছিলাম সব বিষয় অনেক সুন্দর ভালো লাগছে, এমনকি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি, ঠিক আছে।
আমি তোমার লাইফ পার্টনার হয়ে সারাটা জীবন থাকতে চাই। তখন তো মনে হয় আপনার পক্ষ থেকেও একটু ভালোবাসা আসছিল। না, তখন পর্যন্ত ওর প্রতি আমার কোনো তাহলে feelings আপনি নাই। কথা বলছিলেন কেন? এখন ফোন করছে, কথা বলতেছি এই হিসেবে, ঠিক আছে, হয়তো ফ্রেন্ডশিপ এরকম রাখবে, আচ্ছা। তাই না? আমার এরকম একটা ধারণা ছিল, কিন্তু ও যে এত দূর চলে যাবে সেটা আমার ধারণা ছিল না। কিন্তু ও যখন আমাকে প্রপোজ করে, বলে যে আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার লাইফ পার্টনার হিসেবে থাকতে চাই, তখন আমি বলি যে দেখো, এই ভালোবাসার আগে, ভালোবাসা তো আর ছেলে খেলা না, এটা একটা জীবনের প্রশ্ন আর কি। অনেক ভেবে চিনতে বলতে হয়। কয় ভালোবাসার মৃত্যু দাওয়াতবিহীন অতিথি, কার জীবনে কখন আসে কেউ বলতে পারে না। তা আমার লাইফেও আসছে, আমিও বলতে পারি না কখন আসছে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তখন বললাম যে দেখো, এটা কখনো সম্ভব না। কয় কিভাবে সম্ভব না? বললাম মাঝখানে অনেক বড় বাধা আছে যেটা তুমি অতিক্রম করতে পারবে না। কয় কি বাধা, বলো না। তখন বললাম তুমি কি কোন ধর্মের? কয় আমি হিন্দু ধর্মের। বললাম আমি তো ইসলাম ধর্মের। তখন বলতে জোরে করে একটা নিঃশ্বাস নিতেছে, নিঃশ্বাস নিয়ে বলতেছে যে তুমি মুসলমান মন্দিরে কি করছিলে? তো বললাম যে দেখো, আমি একজন অসাম্প্রদায়িক বাঙালি মুসলিম, আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, তাই না? তা আমি নিজের ধর্মকে ভালোবেসে আমি অন্য অন্য ধর্মকে রেসপেক্ট করি। তে আমার মসজিদ যেরকম আমি আমার নিরাপদ মনে করি, মন্দিরটাও সেম নিরাপদ মনে করি, ঠিক আছে? এই জন্য আমি এখানে আসছি, মনের শান্তিতে এখানে শুয়েও ছিলাম। তখনও বলতেছি আর আগে কেন বলোনি? তো বললাম যে তোমার সাথে মাত্র কথাই হচ্ছে 3 দিন, এর ভিতরে তো তুমি আমাকে প্রশ্নও করবেনি, এই জন্য বলা হয়নি, ঠিক আছে? কিন্তু যেহেতু তুমি আমাকে প্রপোজ করলে, সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে বিষয়টা বলা উচিত, তাই না? কারণ আমি চাই না যে আমার মাধ্যমে কেউ ঠকুক, কেউ কষ্ট পাক। ওনার পুরো নাম কি ছিল? ওর পুরো নাম ছিল অর্নি রয়। রয়, মানে আমি ভুল না করে থাকলে হিন্দুদের মনে হয় কিছু জাত বিভাগ থাকে, তাই না? হ্যাঁ, আমি ওটা কোন জাতে সেটা তো জানি না। আচ্ছা আচ্ছা, মানে ওনারা, আমি দুঃখিত আমি যদি ভুল করে থাকি, আমি যতটুকু জানি যে হিন্দু ধর্মাবলম্বীদের কিছু জাত অনুযায়ী বিয়ে হয় আর কি, সাধারণত ওদের ট্রেডিশন থাকে যে জাত জাত মিলিয়ে ক্ষুদ্র এরকম থাকে। ব্রাহ্মণ, একদমই তাই, যে ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণেরই বিয়ে হবে এরকম। ওর নাম হচ্ছে অর্নি রয়, ঠিক আছে? তো তখন ওর সাথে এই কথা বললাম না, তখন আমাকে বলতেছে তুমি আমাকে আরো আগে কেন বলোনি? তখন আমি বললাম যে দেখো, তোমার সাথে কথাই হচ্ছে মাত্র 3 দিন, এর ভিতরে তুমি আমাকে প্রশ্ন করোনি, বলাও হয়নি। কিন্তু তুমি যেহেতু বললা যে আমাকে ভালোবাসো, সেক্ষেত্রে আমি ভাবলাম যে এটা আসলে প্রকাশ করাটা উচিত, তাই না? আমি চাই না যে আমার মাধ্যমে পৃথিবীর কোনো একটা মানুষ ঠকুক। আমি যেরকম কারো কাছ থেকে কষ্ট পাই, এটা আশা করি না আরেকজন তো সেম আশাটাই করে। তারপর কি হলো? তারপরে ও ফোনটা কেটে দিল, ঠিক আছে? ফোনটা কেটে দিল, ফোন বন্ধ। তো ফোনে ট্রাই করি আর ফোন যায় না। পরে ভাবলাম যে হয়তো বুঝতে পারছে যে আসলে তো এটা সম্ভব না। একটা জাতির ক্ষেত্রে হলে না মানা যায়, কিন্তু ধর্মের মতো একটা বিশাল বাধা, এটা তো অতিক্রম করা কোনোভাবে সম্ভব না। প্রায় এই ফোনটা বন্ধ করলো, আমিও স্বাভাবিক, মানে ওর প্রতি আমার তখনও কোনো ফিলিংস নাই, ঠিক আছে? আমি একদম স্বাভাবিক কাজ করতেছি, আসতেছি, ডিউটি করতেছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, বন্ধুদের ইমরানের সাথে কথা বলতেছি, তো এইভাবে চলতেছে। পরিবার সাথে খুব একটা কথা হয় না, ওই যে রাগ করছি না, এই অভিমানে। তো 15 দিন পরে, 15-16 দিন হবে এরকম, আবার আমাকে ফোন করছে। ও ফোন দিয়ে বলতেছে এমন সরি কেন? কয় তোমার সাথে কথা বলতে বলতে ফোনটা রেখে দিলাম না, এই জন্য আমি সরি। বলে আমি যে ফোনটা রেখে দিলাম, তুমি যখন বলছো যে তুমি মুসলমান, তখন আমি বুঝতে পারলাম যে না, আসলে ধর্মের মতো এত বড় একটা বাধা ডিঙ্গানো সম্ভব না, ঠিক আছে? এই ভেবে আমি ফোনটা কেটে দিয়েছিলাম, জানি আমি তোমার মায়ায় না পড়ি। কিন্তু বিশ্বাস করো, যত তোমাকে ভোলার চেষ্টা করছি, ততই তোমার প্রতি আরো বেশি আমি ইমোশনাল হয়ে গেছি। দিনে তাও কলেজে যেতাম, অন্যান্য সবার সাথে কথা বলতাম, ভালো লাগতো, কিন্তু রাত হলে বেশি মিস করতাম। তখন মনে হতো রাত কেন আমার লাইফে আসে, ঠিক আছে? তো আমি সবকিছু ভেবে চিন্তেই তোমার কলেজে পড়তো? হ্যাঁ, মানে অনার্স নাকি কলেজ? ইন্টারে। হ্যাঁ। আচ্ছা। তখন বলতেছে যে আমি অনেক ভেবে চিন্তে দেখেছি যে আমি তোমার থেকে নিজেকে ফিরিয়ে আনতে পারছি না, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, আমি তোমার লাইফে আসতে চাই, তুমি আমাকে নাও। তখন বললাম যে দেখো, আসলে তো আবেগ দিয়ে তো লাইফ চলে না, তোমায় আরো ভেবে দেখো, ঠিক আছে? আমি অনেক ভেবে দেখেছি, 15টা দিন শুধু ভাবছি,
ভেবে চিন্তে দেখলাম যে বাবা মাও তো কোনোদিন না কোনোদিন আমাকে অন্য কোথাও বিয়ে দেবে, ওখানে তো যেতেই হবে না। তো যেহেতু তোমাকে ভালো লাগে, মনে হয় যে তোমার কাছে থাকলে আমি মানসিক শান্তি পাবো, তো আমি তোমার কাছে না হয়ে গেলাম। তো বললাম যে এই যে ধর্মের বিষয়টা, এটা আমি আমার পরিবারকে মানাইতে পারবো। আমি আমার পরিবারের একটাই মেয়ে, আমার আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে, তাদের কলিজা ধরলেই ধরা চলে, তা আমার কথার অবাধ্যতারা হবে এরকম কিছু না। আপনি তো একজন মুসলিম ছেলে, তো আমাদের ইসলামে যদি আমি ভুল না করে থাকি, আমি অত বেশি হয়তো জানি না, তারপর স্বল্প জ্ঞানে যেটা বলে যে কেউ ধর্মান্তরিত না হয়ে মুসলিম না হওয়া পর্যন্ত তাকে বিয়ে করা সম্ভব না। রাইট, আমাদের ইসলাম তো তাই বলে। তারপর ইসলামে এটা একটা স্পেস আছে যে আমি যদি কোনো খ্রিস্টান বা ইহুদি মেয়েকে বিয়ে করি, তবে শর্ত যে বাচ্চা কাচ্চাগুলো ইসলাম ধর্মে হতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম একটা নিয়ম আছে আর কি। আর হিন্দুদের ক্ষেত্রে তো? হিন্দুদের ক্ষেত্রে ওটা আমার জানা ছিল না তো। আচ্ছা, মানে সেই সময়টা আপনার জ্ঞানের স্বল্পতা ছিল, তখন ওই বিষয়ে অতটা জ্ঞান ছিল না। তো যাই হোক, তখন তো সেটাও সম্ভবত হয় যদি সে ধর্মান্তরিত হয়। তো তারপরেও আমাকে এই ধরনের বললো, তখন আমি আস্তে আস্তে ওর প্রতি ইমোশন হচ্ছে। পরে আমাকে বলতেছে যে আমার তুমি দেখা করো। কোথায় দেখা করবো? তুমি চিরাং চলে আসো। তখন আপনি কোথায় থাকেন? তখন আমি ঢাকায় থাকেন। আচ্ছা আচ্ছা। তো আমাকে বললো চিটাং তুমি দেখা করো। তা আমি চিটাং গেলাম, বৃহস্পতিবারে ডিউটি করছি না, ডিউটি করে বৃহস্পতিবার রাতে এখান থেকে গাড়ি তুলছি, ওখানে গিয়ে নামছি, তখন সকাল 6:30 বাজে এরকম। তারপরে ও আসলো, ওর সাথে দেখা করলাম, পরে ওইখানেও আসলো, আসার পর ওর সাথে দেখা করলাম অনেকক্ষণ, সারাদিন ওর সাথেই ছিলাম। পরে একদম লাস্ট যখন এই যে লাঞ্চ করার সময় আমি একসাথেই খাইতে গেছি, তো এখনও বলতেছে যে আজকের বিলটা আমি দেব। তখন মনের ভিতরে কেমন জানি খটকা লাগলো যে বিলটা ওই দেবে, মেয়ে মানুষ, বিষয়টা কেমন দেখা যাচ্ছে না। বলতেছে জোরাজোরি করো না, আমি দেবো। আচ্ছা ঠিক আছে। তো খাওয়ার সময় তো ওর এখানে একটু কিছু একটা লাগে, খাবার লেগেছে, তো ওইটা আমি আবার হাত দিয়ে ছাড়াই দেয়। একদম শেষ পর্যায়ে যখন চলে যাব, দেখি যে ও রিটার্ন টিকিট করে রেখেছে। কি? আমি যে আবার ঢাকায় আসবো না, বাসের টিকিট ও করছে। ও আচ্ছা। ও সংগ্রহ করছে। তো তখন ও বলতেছে যে তোমার যাওয়ার টিকিট কিন্তু আমি সংগ্রহ করে রেখেছি। তো বললাম এটা কিভাবে সম্ভব? তুমি আসছো বিকেলে গিয়ে টিকিট কাটলে তুমি এই টিকিট পাবা, আর এত দূরের রাস্তা তুমি যাবা কিভাবে? ঠিক আছে, কেয়ারিং খুব। হ্যাঁ, আসলে ও দেখতে যেরকম সুন্দর ছিল, ও স্মার্ট ছিল, ব্রেন ছিল অনেক সূক্ষ্ম। ঠিক আছে, মাঝে মাঝে আমি ওর কাছে হেরে যেতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর পরিবারে কে কে ছিল? ও ছিল, ওর ভাই ছিল বড়, ওর আব্বা আম্মা, 4 জন মানুষ। তো পরে ওখান থেকে চলে আসলাম, আসার কিছুদিন পরে আবার 14ই ফেব্রুয়ারি তখন আমাকে বলতেছে জামান এই কয়েকদিন পরেই তো 14ই ফেব্রুয়ারি। ও ওখান থেকে চলে আসছি, আসার পরে ফোন দেওয়ার পরে বলতেছে জামান তোমার সবচেয়ে একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, যে আমি তোমাকে ভালোবাসি বলছি, ঠিক আছে, আমি তোমাকে ডেকে নিয়ে আসছি এখানে, কিন্তু এখানে আসলে সারাদিন আমার সাথে থাকলে, কিন্তু আমি অনুমতি দেইনি বলে আমার হাতটাও ধরনি, ঠিক আছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে খাবারের সময় যে মুখে কি যেন একটা লেগেছিল, তুমি ওটা সরাই দিছো, এই কেয়ারিংটা আমার অসম্ভব ভালো লেগেছে। ঠিক আছে, আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমার লাইফে তোমাকেই লাগবে। ঠিক আছে, এর জন্য যা যা দরকার আমি সবই করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো পরে বলতেছে যে কয়দিন পরেই তো 14ই ফেব্রুয়ারি, তো 14ই ফেব্রুয়ারিতে তুমি আমার সাথে দেখা করো, আর আমার জন্য কিছু ইউনিক গিফট নিয়ে আসবা, চেয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি বললাম যে ইউনিক গিফট আমি ওকে কি দিব। ঠিক আছে, একটা ডায়েরি কিনি, তারপরে একটা ওই যে ঝিনুক কিনি, ঝিনুকের উপরে ওর নাম লেখা থাকে, তো ওইটা কিনে তো ওর নামের উপরে, মানে ও আসলে দেখতে এতটাই সুন্দর ছিল যে নিশাপতি হচ্ছে চাঁদের বিপরীত একটা নাম। ঠিক আছে, তা আমি ওকে নিয়ে একটা কবিতা লিখি, এই কবিতাটার নাম দিয়ে হচ্ছে নিশাপতি। যে কবিতাটা হচ্ছে যে জীবন আমার সুখের হলো, আমার পাশে তুমি আছো তাই, তোমার আমার ভালোবাসা কখনো শেষ হবার নাই, গগনকে বলে দিলাম বন্ধুকে রেখো তোমার লোচনে, হৃদয়ে ছিল যতটুকু ভালোবাসার রং সবটুকুই ছড়িয়ে দিয়েছে আকাশে, অভিলাষ হলেই রাঙিয়ে নিও তোমার ওই মন, অনিলকে বলে দিলাম দেখো তুমি তারে, যেন কোনো দুষ্ট হাওয়া না লাগে বন্ধুর গায়ে,
দু চোখ ভরা যত স্বপ্ন ছিল উড়িয়ে দিয়েছি বাতাসে, অভিপ্রায় হলেই সাজিও নিয়ে জীবন তোমার মতো করে, আশীর্বাদ তোমার জন্য এটাই আমি করি, নিশাপতি হয়ে অমরাবতীর বসুন্ধরায় থাকো বন্ধু তুমি। এটা ডায়েরিতে লিখে ওর সাথে যখন 14 ফেব্রুয়ারি দেখা করতে যাই ওটা ওর হাতে দেয়। ভালোই তো কবিতা লেখেন। তো পরে প্রেমে পড়লে মানুষ আর্টিস্ট হয়ে যায় না? আসলে আপনি দেখবেন যে যত বড় বড় লেখক ওদের লাইফে কেউ না কেউ এরকম ছিল, তা নাহলে হতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, এবং আর্টিস্টরা মাঝে মাঝে বলে যে প্রেমে না পড়লে আর্টিস্ট হব কি করে। হ্যাঁ, কেউ না কি এরকম একটা ধাক্কা খেয়েছে, ধাক্কা না খেলে এগুলো তাদের ভিতর থেকে বের হয় না। ঠিক আছে, পরে আমি এই যাই, গিয়ে ওর সাথে দেখা হয়, পরে গিফটগুলো ওর হাতে তুলে দিই, পরে আমার সামনে ডায়েরিটা খুলে দেখে যে কবিতাটা, একদম মুগ্ধ হয়ে যায়, আমাকে বলে তুমি আমাকে শোনাও, পড়ে শোনাও। ঠিক আছে, তা আমার তো মুখস্থ, আমি তো ওকে শোনালাম, শুনে মানে এতটাই মুগ্ধ হয়েছে, অনেক মানুষ, হাজার মানুষ, শত শত মানুষ ওর ভিতরে আমাকে জড়ায় ধরছে। ঠিক আছে, তখন বলতেছে যে আসলেই তোমার কাছে আমি যেটা চেয়েছিলাম তার সাথে বেশি ইউনিক পেয়েছি। তো ওই দিন সারাদিন ওর সাথে থাকলাম, থেকে আবার চলে আসলাম। ধীরে ধীরে ও তো আমার প্রতি ইমোশন হয়েছে, কিন্তু আমিও ধীরে ধীরে ওর প্রতি অনেক ইমোশন হচ্ছে। ঠিক আছে, তো একটা পর্যায়ে গিয়ে আমি একদমই ওর প্রতি ইমোশন হয়ে যায়, মানে আসলে ও ছাড়া আর দ্বিতীয় কেউ নেই এরকম। আসলে ভালোবাসা হচ্ছে প্রথম দ্বিতীয় বলতে কিছু নেই, যাকে ভালোবাসলে আর কাউকে ভালো লাগে না সেটাই হচ্ছে ভালোবাসা। তো এখনও আমাকে হঠাৎ করে একদিন বলতেছে, জামান, যখন অনেক গভীর একটা সম্পর্ক, হ্যাঁ, জামান তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তাই না, আমাদের এই সন্তান হবে, তারা কোন ধর্মের হবে? আমি তাদের দ্বিধাদ্বন্দ্বে রাখতে চাই না, আমি মুসলমান হব। ঠিক আছে, তখন আমি বললাম যে দেখো, ধর্ম একটা কঠিন জিনিস, মানুষের আবেগের জায়গা, আমি এই বিষয়ে তোমাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তুমি একজন মানুষ, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ যাচাই করতে পারো। ঠিক আছে, আর ইসলাম ধর্মে ব্ল্যাকমেল করা একদম হারাম, নিষেধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুজরাত 13 নম্বর আয়াতে বলে যে আমি ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটি মাত্র জাতিসত্তায় সত্যায়িত করে পাঠাইতে পারতো না, কিন্তু এই মানুষগুলোকে আমি বিভিন্ন জাতি ধর্মে গর্বে জন্মদান করলাম। একটা মানুষ যে ভিন্ন জাতি ধর্মে গর্বে জন্ম হয়েও যদি তার বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে আমার মনোনীত ধর্ম ইসলামকে খুঁজে বের করে সেভাবে জীবন পরিচালনা করতে পারে, তাহলে তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব। ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলা এই স্পেস রাখছে, আমি সেখানে কিভাবে তোমাকে বাধ্য করি, তাই না? মুসলমানের ঘরে হলেই জন্ম হলেই যে মুসলমান হবে বিষয়টা কি এমনও না, অনেক মুসলমান ঘরে জন্ম হয়ে বিধর্মী হয়ে যাচ্ছে, তাই না? আসলে ওর ব্রেনটা ওইভাবে বিকাশ করতে আপনি কি মাদ্রাসা পড়ালেখা কমপ্লিট করেছিলেন নাকি মানে ফুল করতে পারিনি। কি পর্যন্ত পড়েছিলেন? ফার্সি পহিলি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, পড়ছিলাম। তারপর কি হলো? তারপরে ওখান থেকে আলিয়া মাদ্রাসা থেকে এসেছি নেই দাখিল, তারপরে জেনারেল থেকে এইচএসসি ডিগ্রি। পরে এই কথা ওকে বলার পরে ও বলতেছে ঠিক আছে, ধর্মের বিষয়ে আমি তোমাকে কিছু বলবো না। আমাকে বলে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে কি কি লাগে? বললাম লাগে না কিছু, তুমি যদি মন থেকে আল্লাহকে বিশ্বাস করো, পবিত্র কোরআনকে বিশ্বাস করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তুমি মুসলমান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু বর্তমান যুগ তো ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস দেখে প্রমাণ চায়, তাই না? প্রমাণ ছাড়া তো হবে না। তো পরে বলছে ঠিক আছে, ধর্মের বিষয়ে আমি তোমাকে আর কোনো রিকোয়েস্ট করবো না, জিজ্ঞেস করবো না। ঠিক আছে, ওরা যে থাকতো ওরা তো ফরেনার ছিল। ফরেনার? হ্যাঁ, ওরা তো অরিজিনালি ভারতীয় ছিল। ওর বাবা বিজনেস করতো গার্মেন্টসের চিটাং ইপিজেটে। মানে ওনারা ইন্ডিয়ান? হ্যাঁ, ইন্ডিয়ান হিন্দু আছে, কিন্তু ওর জন্ম বাংলাদেশে, ওরা অনেক আগে আসছে এখানে এসে বিজনেস করতে, বিজনেসের পারপাসে বাংলাদেশে। পুরো পরিবার নিয়েই তো বাংলাদেশে? হ্যাঁ, পুরো পরিবার না, ওর পরিবার শুধু বাংলাদেশে থাকতো, কিন্তু ওর চাচা কাকা ওরা আবার ভারতে থাকতো। তখন ওরা যে কলোনি থাকে না, তো এই কলোনিতে যে মসজিদঘর আছে সেখানকার ইমাম সাহেবের কাছে গিয়ে ও মুসলমান হয়। নিজে গেছে? হ্যাঁ হ্যাঁ, একা? ঠিক আছে, এটা তো এলাকায় জানাজানি হয়ে যাওয়ার কথা। বা ইমাম সাহেব ও ওইভাবে সিক্রেট ভাবে বিষয়টা হ্যান্ডেল করছে। তো এখন আমাকে বলতেছে যে আমি তো হুজুরের কাছে গেছিলাম, গিয়ে আমি তো মুসলমান হয়েছি। তো ও নেটে থেকে ওই ছুরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো শিখে নিয়ে মাঝে মাঝে নামাজও পড়তো। ঠিক আছে, তো একদিন নামাজ পড়তে নিয়ে ওর আম্মুর সাথে ধরা পড়ে। ঠিক আছে, তাহলে হয়তো নামাজ পড়তে নিচ্ছে কিংবা দরজা লাগায় নাই,
আর আম্মু আচ্ছা। ঢুকে গেছে, ঢুকে গিয়ে দেখে যে নামাজ পড়তেছে। তখন আর আম্মু প্রশ্ন করছে, কেন তুই নামাজ পড়ছ? কয় এমনি, আমার অনেক ফ্রেন্ডরা আছে না, ওরা তো পুজোর সময় আসে, এসে আমাদের সাথে মজা করে, তাই বলে কি ওরা হিন্দু হয়ে যায়? এরকম একটা বুঝাইছে। কয় যে না, ওই দিন অনেক মারধর করে আর আম্মু। তখন ও মানে অতিরিক্ত প্রেশারে ও বলে যে আসলে আমি একটা মুসলিম ছেলেকে ভালোবাসি, তো ওর জন্যই আমি মূলত মুসলমান হয়েছে। মানে তার ভেতরে কি এই যে ইসলাম ধর্ম পালন করা বা নামাজ পড়া, এটা কি শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য, নাকি উনি বিশ্বাস করতেন সৃষ্টিকর্তা আল্লাহ হ্যাঁ, তাআলা? ও বলতো যে আমার আগে থেকে ইসলাম ধর্ম ভালো লাগতো। আচ্ছা। আমার অনেক মুসলমান ফ্রেন্ড আছে, ওদের ঈদে আমার ভালো লাগতো, ওরা রোজা থাকতো, সেটা আমার ভালো লাগতো। আবার শবে বরাতের রাত হলে মজা করতো, মানে নামাজ ধর্মকে পড়তো। ভালোবেসেও সে হ্যাঁ, যে এটা আমার ভালো লাগতো। তো আসলে সব মিলিয়ে আবার তোমাকেও পেয়ে গেলাম, তো ভাবলাম যে হয়তো জিনিসটা আমার জন্য সহজ হবে। সেই ক্ষেত্রে আমি সেই আগ্রহতে আমি মুসলমান হয়েছি। তারপরে তার মার কাছে ধরা খাওয়ার পর পরে ওর আম্মুর সাথে ধরা খাইছে, কিন্তু ওর আম্মু বিষয়টা জানাজানি করতেছে না যে আসলে এটা একটা সামাজিকতারও ব্যাপার আছে। ওর আরো অন্যান্য আত্মীয় স্বজন যখন শুনবে তার মেয়ে এরকম একটা কাজ করছে, তাই না, তখন তারা সমাজের ভিতরে একটু হেয় প্রতিপন্ন হবে, এরকম একটা। এই জন্য জিনিসটাকে গোপন রাখছে। গোপন রাখার পরে অনেক মারছে, মানে জিনিসটা ওর পরিবারই শুধু জানতো, ওর বাইরে কেউ জানতো না, ওরা লুকায় রাখছে। তারপরে আমি আবার হুট করে চিটাং চলে যাই ওর সাথে দেখা করতে। আমাকে রিকোয়েস্ট করে যে তুমি আসো। পরে যাই, দেখা করে যা দেখি যে অনেক মারছে, তো এই যে এখানে দাগ হয়ে গেছে। এরপরে কয় যে আম্মু মারছে, এই জন্য দাগ হয়েছে। তো যাই হোক, ওই দিন তো অনেক কান্নাকাটি করছে, অনেক সান্ত্বনা দিছে যে আসলে দেখো, আসলে প্রত্যেকটা বাবা মাই তো চায় যে তার ছেলে মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে যেন না যায়, কিন্তু এরকম তো আসলে কেউ মেনে নিতে পারে না। তো এখন তোমাকে মেনে নিতেই হবে, তাদের রাগ হওয়ারও কিছু নেই। তারপর আমি সারাদিন ওখানে থেকে চলে আসি। তখন আমাকে বলতেছে যে আমি তোমার সাথে, ও ধীরে ধীরে আমার প্রতি অনেক ইমোশন হয়ে যাচ্ছে, আরো অনেক ইমোশন। এখনো আমাকে ছাড়া ভালো লাগে না ওর। আমাকে বলে, রিকোয়েস্ট করে যে তুমি চিটাং চলে আসো, এখানে জব নাও, তাহলে প্রতিদিন দেখা যাবে। ঠিক আছে, বললাম যে চিটাং তো আমার পরিচিত কেউ নেই, আর ওখানে গিয়ে তো সেটেল হওয়া আমার জন্য কষ্টকর। ঠিক আছে, তো সমস্যা নেই, আমি এখান থেকে যাচ্ছি, দেখা হচ্ছেই তো, মাসে তো একবার দুইবার করে হচ্ছে। ঠিক আছে, একটা পর্যায়ে গিয়ে আমাকে বলে যে আমি তোমার সাথে একটু খুব গভীরভাবে মিশতে চাই। তো বললাম যে দেখো, আসলে আমাদের তো বিয়ে হয়নি, বিয়ে ছাড়া তো ওইভাবে মেশা আমাদের ধর্মে তো নিষেধ, কিন্তু আমি আসলে এই ধর্মের বাইরে যেতে পারবো না। তখনও বলে আমরা বিয়ে করব। ও যে আগে তো মুসলমান হয়েছে হুজুরের মাধ্যমে, ঠিক আছে, এখন আমাকে বলতেছে, বললাম বিয়ে করলে তো ডকুমেন্টস লাগবে, কোর্টে যেতে হবে, তোমার আব্বা আম্মুর ভোটার আইডি কার্ড লাগবে, তাদের সম্মতি লাগবে না। এখন বলতেছে যে আচ্ছা আমি ব্যবস্থা করব। হুজুরের কাছে গিয়ে বলছে যে আমি যদি এরকম মানে ওর একটা বিশ্বাস যে কোনো একটা সময় গিয়ে ওর আব্বু আম্মু ওকে মেনে নেবে, মানে আমাদের দুজনকে মেনে নেবে। ঠিক আছে, তখন আমি ওকে বললাম যে দেখো, এক কাজ করো, যেভাবে আসলে হয় না, আমরা একটা অন্ধকারের দিকে আগাচ্ছি, তুমি চলে আসো, তুমি আমার কাছে চলে আসো, আমরা বিয়ে করে এখানেই ভালো থাকি। কিন্তু ওই যে বলতেছে যে না, আমি বাবা মার একটাই মেয়ে, আমি পারবো, আমার বাবা মাকে আমি মানাইতে পারবো। কিন্তু আমি ওকে কখনো বুঝাইতে পারি নাই যে আসলে এত বড় একটা বিষয়, ধর্মের বিষয়, এটা মানানো যায় না। আর ওর বয়সও তো কম, ও মাত্র কলেজে পড়ে, হ্যাঁ, তো তখন আবেগীয় সিদ্ধান্তগুলো কিন্তু ওই সময়টাই নেয় ইন্টার মেয়েরা। সেকেন্ড ইয়ারে পড়ে তখন। ঠিক আছে, ও কেমন জানি ওই জিনিসটা মাথায় নিত না। আচ্ছা ঠিক আছে, ও যেটা বলবে সেটাই, ওর কথার অবাধ্য আমি কখনো হইনি। পরে আমাকে বলতেছে যে চল ঠিক আছে, আমরা বিয়ে করব। পরে আমি আবার চিটাং চলে গেলাম, গিয়ে ওই হুজুরের কাছে গিয়ে, ওর বান্ধবী ছিল, তাকে নিয়ে আসছে সাক্ষী হিসেবে, আমাদের বলে দিল হুজুর, যে হুজুর ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে ওনাকে, ওনার মাধ্যমে। ওনার সাথে আবার কোন মসজিদের হুজুর? ওই ওরা যে কলোনি থাকতো না, সংরক্ষিত জায়গা, ওই কলোনির ভিতরে একটা মসজিদ করছিল। আচ্ছা আচ্ছা, ওই কলোনির ভিতরে মসজিদের ওই ইমাম সাহেবটা কোরআন মাধ্যমেই করে। তখন আমরা দুজন একান্ত সময় কাটাই। ঠিক আছে, কিন্তু পরিবার, হুজুর কি পরিবারকে চায় নাই, বা আপনাদের গার্ডিয়ান কে হলো? ও হুজুরকে ওইভাবে বলছে যে আমি তো এরকম মুসলমান হয়েছি, আমি চাইলে তো পরিবার মানবে না, তাই না, এখন জানাজানি হলেও তো আমাকে অন্যরকম একটা প্রেশারে রাখবে,
এই জিনিসটা যদি গোপন রাখেন তাহলে আমার জন্য ভালো হবে। হুজুরটাও, ইমাম সাহেবটাও ওকে হেল্প করছে, বুঝছি। ওই গোপন ভাবে হেল্প করছে, ঠিক আছে। তো পরে যাই হোক আমরা দুজন এখন তো সময় কাটাই এভাবে। সেটা কি মানে ওখানে টুরিস্ট প্লেস বা কোনো ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওখানে কয়েকবার গেছি এরকম একটা। তো একদম একবার ওর ভাই জানতে পারে যে ও কোন একটা ছেলের সাথে এরকম সম্পর্ক, তো তখন ওর ভাই ওকে অনেক মারধর করে, ঠিক আছে। আচ্ছা। ওর আব্বু অনেক শাসায়, ওর আব্বু কখনো মারে নাই কিন্তু মানে শাসাইছে আর কি, শাসন করছে। তো তখনও আমি আবার বলছি যে দেখো আসলে এইভাবে হয় না, তুমি চলে আসো, এটাই ভালো হবে। পরে কই সমস্যা নেই, আপনার রেজিস্ট্রি করার নেই না। তখন ও বলতেছে যে আচ্ছা এইচএসসি এক্সামটা হোক, তারপরে আমি আমার ফ্যামিলিকে যেভাবে হোক আমি রাজি করাবো। আমার বিশ্বাস যে আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে না। তো বললাম আচ্ছা ঠিক আছে। মানে আমি কখনো ওকে প্রেশার ক্রিয়েট করি না, ওকে কখনো জোরও করি না। একদম লাস্ট যেদিন দেখা হলো, আমি চিটাগাং গেলাম, গিয়ে ওর সাথে সারাদিন থাকলাম, থেকে চলে আসছি। এসে ফোন করছি, ফোন করে ঠিক আছে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাই, ও কয় ঠিক আছে আল্লাহ হাফেজ বলে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠছি না, ঘুম থেকে উঠে ওকে ফোন করছি, ওর ফোন বন্ধ। মানে ও যে আমার সাথে দেখা করছে এটা ওর ভাই জানছে। আচ্ছা। ওর ভাই জানলে জিনিসটার পরিবারের সাথে শেয়ার করছে যে ওকে এত মানলাম, এত শাসন করলাম, তা তো পরিবর্তন হয় না, ওকে তো এখান থেকে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার বুদ্ধি কি ওকে নিয়ে ইন্ডিয়া যেতে হবে, এরকম একটা প্ল্যান তারা করে। যখন ওখান থেকে চলে আসলাম, ওর সাথে রাতে ঢাকা এসে ওকে ফোন করলাম যে আমি খুব সুন্দরভাবে চলে আসছি। ও আল্লাহ হাফিজ বলে ফোনটা রেখে দেয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাব, ওকে ফোন দিচ্ছি, তাহলে ওকে একটু জানাই যে অফিসে যাচ্ছি। ফোন দিই, ফোন অফ, ফোন ঢোকেই না। ফোন ঢোকে না, আমি তো মাথা হ্যাং, কি হলো কি না হলো, ঠিক আছে। হঠাৎ করে রাতে ভালো মানুষ কথা বললাম, এখন ফোন ঢুকতেছে না, বিষয়টা কি? কোনোভাবে না। ওর আম্মুর ফোনে ফোন দেই, ওর আম্মু ফোন ধরে না। ওর বান্ধবীকে ফোন দেই, সেটাও বন্ধ। মানে টোটালি বন্ধ। ওর আম্মুর ফোন নাম্বার পাইলেন কোথায় আপনি? ওর আম্মু আমাকে একবার ফোন করছিল শাসানোর জন্য? না, শাসানোর জন্য না, যে এমনি ফোন করছে যে বাবা দেখো আসলে এভাবে তো হয় না, তুমি আমার মেয়ের কাছ থেকে দূরে সরে যাও। এই জন্য মাঝে মধ্যে ফোন দিয়ে আমাকে এরকম বুঝাইতো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওর আম্মুর নাম্বারটা আমার পাওয়া। তোর আম্মুর সাথে অ্যাভেলেবল না, আমি কখনো কথা বলিনি। ওই মাঝে মধ্যে এরকম ওর আম্মুর সাথে বাংলাদেশে থাকতে মানে 3-4 বার কথা হয়েছে। তো পরে ওর বান্ধবীর নাম্বারে ফোন দেয়, রামুর নাম্বারে ফোন দেয়, কারো নাম্বারে ফোন ঢোকে না, সব বন্ধ। তা আমি তো পাগল হয়ে গেলাম, কি? আমি গেলাম চিটাগাং, গিয়ে হুজুরকে বললাম যে হুজুর ওরা কই? ওরা তো কেউ নেই। ওরা কেউ নেই, ওরা কয় যে ওরা ওই কলোনিতে থাকে। আমি ওই কলোনিতে যাই, গিয়ে ওর আব্বুর নাম জিজ্ঞেস করি, বলে যে ওরা তো নাই, ওরা তো 3 দিন আগে হয়তো ট্যুরেই গেছে না কোথাও গেছে, ওরা নাকি কিছুদিন পর ট্যুরে যায় ফ্যামিলি নিয়ে, এরকম হতে পারে। তা আমি তখন ভাবতেছি হয়তো ট্যুরে গেছে, বাবা মা সাথে আছে, এই জন্য ফোন হয়তো অফ রাখছে। 10 দিন যায়, 12 দিন যায়, এতদিন তো আর ট্যুরে থাকবে না, তাই না? কোনো যোগাযোগ নেই। না, কোনো যোগাযোগ নেই। প্রায় 17-18 দিন হবে, এর মধ্যে আমাকে ফোন করছে। ফোন দেখি যে ইন্ডিয়ান একটা নাম্বার। তখন আমাকে বলতেছে যে আমার কেমন আছো, কান্নাকাটি অবস্থা, কান্না করতেছে আর এরকম বলতেছে। তো বললাম কোথায় তুমি? কয় তোমার সাথে যে আমি কথা বলে ঘুমাইছি না, কয় ঘুমই আমার শেষ ঘুম। আমি ঘুম থেকে জাগনা পেয়ে দেখি যে আমি আমার জায়গায় নেই, আমাকে ইন্ডিয়ানই আছে, আমার দাদু বাড়ি এখানে। মানে কিছু খাওয়ানো হচ্ছিল ওকে? হ্যাঁ, ওকে হয়তো সেন্সলেস করে নিয়ে গেছে। ফোনে কথা হচ্ছে, ও কান্নাকাটি করতেছে। পরে আমি ওকে সান্ত্বনা দিই যে তুমি একটু রিল্যাক্স হও, এখন কি করা যায় সেটা তুমি কি এই বাংলাদেশে আসতে পারবা? কয় না, আমার পাসপোর্ট তো নেই, আমার পাসপোর্ট তো আমার কাছে নেই, ঠিক আছে, তা আমি কিভাবে যাবো? কি মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে না হয় অন্য কোনো ওয়েতে করা যেত, আনা যেত। তো তখন আমার পাসপোর্ট করাই ছিল, আমি আবার ভারতীয় ভিসা লাগালাম, ভারতীয় ভিসার আবেদন করলাম রাজশাহীতে।
রাজশাহীতে গিয়ে আবেদন করলাম, ভিসাও পাই। একটু ঝামেলা ছিল, এটার জন্য একটু লেট হয়, তারপরেও ভিসাটা দেয় আর কি। ভিসাটা পাইলে কিছুদিন পরে এই করোনা শুরু হয়, ইমিগ্রেশন বন্ধ। আমি ইমিগ্রেশন করতে চাই, কয় এখন হবে না, করোনা স্বাভাবিক হলে তারপরে যেতে পারবেন। 1 বছর 2020 সালে 2019 সালের লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা। তখন তো আমার শুধু ওর প্রতি আমার একটা টান রয়ে গেছে, যে ওখানে আছে কি করতেছে, কি অবস্থায় আছে, এরকম একটা চিন্তা ভাবনা। তখন অন্য কোনো খেয়াল নাই না, এত কিছু যে আমার লাইফে হয়ে যাচ্ছে, আমার পরিবার কিন্তু জানে না। ঠিক আছে, পরিবারের সাথে খুব একটা বেশি কথা হচ্ছে না, বন্ধু বান্ধবের সাথেও কথা হচ্ছে না, নাম্বার টাম্বার সব চেঞ্জ করেছি। ঠিক আছে, মনে একটা রাগ যে আমি কারোর সাথে যোগাযোগ করবো না, এরকম ভাবে রয়ে গেছি। পরিবারও ভাবছে যে হয়তো আছে, ভালোই আছে। এই সপ্তাহে 1 দিন ফোন দিতাম, কেমন আছো, আম্মুর সাথে কথা বলতাম, এই এতটুকু, কেমন আছো, ভালো আছি, খাইছো কিনা, শরীর স্বাস্থ্য কেমন আছে, আর সবাই কেমন আছে, এতটুকু জিজ্ঞেস করেই শেষ। কিন্তু এখন পুরো সময়টাই শুধু ওই অন্যকে নিয়ে আমার যাচ্ছে। এর ভিতরে আবার ওই একটা বাড়তি চাপ, এখন কি করবো, আমি কিভাবে যাব, এই এক চিন্তা ভাবনা। তখন আমি একজনের মাধ্যমে লোকেশন নেই, যে এই দিনাজপুর হিলি বর্ডার দিয়ে পাস হওয়া যায় অবৈধভাবে। তো তার সাথে কন্ট্যাক্ট করি যে আমাকে পাস করাই দেবে, 10,000 টাকা নেবে। তো 10,000 টাকার বিনিময়ে আমি হিলি বর্ডার দিয়ে আমি বর্ডার ক্রস করে ওপার যাই। আচ্ছা, একটু সতর্কতা করি, যেটা হচ্ছে অবৈধ উপায়ে অন্য দেশে যাওয়া, বর্ডার ক্রসিং করা, এটা অবশ্যই এটা অবৈধ কোনো কিছুই ভালো না। এতে কিন্তু অনেক ভয়ঙ্কর বিপদ হতে পারে। ধরা পড়লে তো আপনি অবশ্যই গুলি খাবেন। হ্যাঁ অবশ্যই। তারপর দালাল নিয়ে আপনাকে বিক্রিও করে দিতে পারে, আপনার কিডনি সেল করে দিতে পারে, আরো অনেক ভয়ঙ্কর কাজ হতে পারে, যেটা উনি হয়তো ওনার লাইফ স্টোরি বলছে, লাইফ স্টোরির একটা পার্ট। কারণ আসলে ভালোবাসার মানুষ যখন একটা বিপদে পড়ে, কোনো কিছু হয়তো মাথায় থাকে না, ওই পরিপ্রেক্ষিতে করেছে। কিন্তু যেটা করেছে অবশ্যই আমরা ভুল হিসেবেই ধরবো, আপনি ভুল করেছেন, এবং আমরা অবৈধ বর্ডার ক্রসিং কে না বলি। কিন্তু ওই সময় তো ওই সেন্সটা ছিল না। এখন শুধুই তো ওর কাছে যেতে হবে, এই একটা ভালোবাসার টান। ঠিক আছে, তারপর তো আমি ওখানে গেলাম, গিয়ে আমরা একসাথে পড়ালেখা করতাম, আমার ফ্রেন্ড ওরা বাংলাদেশে থাকতো, ওরা আবার ভারতে চলে গেছে। তো ওর সাথে আমি যোগাযোগ করলাম, বললাম যে বন্ধু, আমি তো এখানে আসছি, যে আমাকে হেল্প করতে হবে। ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আর আম্মু আমাকে অনেক ভালোবাসতো। তো বললাম যে আসলে তোমার আম্মুর সাথে আমি একটু কথা বলতে চাই। ওর আম্মুর সাথে কথা বলা যায়, তখন ও বলতেছে যে কোথায়। তো বললাম যে অমুক জায়গায়। ওই ঠিক আছে, আমি যেখানে আছি এখান থেকে প্রায় 17 কিলো দূরে। কোথায় মেয়েটা, কোথায় ছিল? ওরা থাকতে হচ্ছে, অনির দাদার বাড়ি ছিল হচ্ছে এই ঠ্যাঙ্গাপাড়া, গঙ্গারামপুর। ওরা হচ্ছে মাস্টার কলোনি নামে একটা জায়গা আছে, ওইখানে থাকতো। ঠিক আছে, কলকাতায় পড়ছে? হ্যাঁ কলকাতায়। এখন ওটা কলকাতা নাকি পশ্চিম দিনাজপুর এটা বুঝতে পারতেছি। পশ্চিম দিনাজপুর। হ্যাঁ, ওর সাথে এভাবে কথা বলি, ওর আম্মু, আমার বন্ধুর আম্মুর সাথে কথা বলি যে আমাকে এই বিষয়ে কি কোনো হেল্প করা যায়। তখন বলতেছে হ্যাঁ অবশ্যই বাবা, তুমি আমার এখানে আসো, আমার এখানে থাকো, আমি সর্বোচ্চ হেল্প করবো। তো আমার ওই ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছে। ঠিক আছে, পরে আমি গিয়ে মূলত ওর বাসায় উঠছে। আমি বাংলাদেশ থেকে হিলি বর্ডারে গেলাম, হিলি বর্ডার পাস হয়ে বালুরঘাট নামক একটা জায়গা আছে, বালুরঘাট থেকে ট্রেনে উঠে ওদের বাড়িতে গেলাম। এই বর্ডার পাসিং গুলো কেমন? অনেক কষ্ট। প্লাস আমাকে যখন পাস করছে তখন রাত 3টা 3:30 বাজে। কাঁটাতারগুলো আছে না, ওই নিচ দিয়ে মাটির সুড়ঙ্গর মতো আছে, ওইখান দিয়ে পার করে দেয়। অনেক রিস্কি আর কি। বিএসএফ। আপনার সাথে কি আরো অনেক মানুষ যাচ্ছিলেন? আমার সাথে আরো 2জন ছিল। আচ্ছা আচ্ছা। আমার সাথে আরো 2জন ছিল, কিন্তু ওরা 2জন হিন্দুই ছিল। আচ্ছা। ওরা যে কোনো একটা কারণে ভারতে যাচ্ছে আর কি। ধরা পড়ার কোনো মানে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়লে সীমান্ত রক্ষীদের হাতে পড়লে ডাইরেক্ট তো ক্রসফায়ার। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো এরকম জীবনের ঝুঁকি নিয়ে এরকম একটা অবৈধ ভাবে পাসিং, মানে সত্যি আশ্চর্যজনক। এত জীবনের ঝুঁকি কেন নিলেন? ওই যে নেশাপতির ভালোবাসার টান।
আমরা আবারও একটু সতর্কতা দিচ্ছি, বর্ডার ক্রসিং অবৈধ উপায়ে আমরা এটাকে না বলি, আমরা কখনো এটাকে সমর্থন করি না। উনি ওনার জীবনের গল্প বলার একটা পর্যায়ে ওনার জীবনে যেটা হয়েছে সেটা তিনি সকপটে স্বীকার করছেন এবং বলছেন আমাদেরকে, সেই অনুযায়ী একটা ঘটনা ঘটে গেছে বা উঠে আসছে। কিন্তু আমরা আবারও বলছি, বর্ডার ক্রসিংকে আমরা না বলছি অবৈধ উপায়ে, এবং অবশ্যই সীমান্ত রক্ষা বাহিনীরা কিন্তু এই বর্ডার ক্রসিং, অবৈধ উপায় বর্ডার ক্রসিং প্রতিরোধে অনেক বেশি সচেষ্ট। তাই প্লিজ এই ধরনের কাজ আর কখনোই কেউ করবেন না, আপনিও ভবিষ্যতে করবেন না বলে আপনার কাছ থেকে আমরা আশা করি। অবশ্যই আমিও চাই এই ধরনের রিস্ক, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ, আর এটা জীবনের ঝুঁকি, জীবনে মারাও যেতে পারতেন। তারপর কি হলো, আপনি গিয়ে উঠলেন? আমি এখানে আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে উঠলাম, ওর পরিবারের সাথে বিষয়টা শেয়ার করলাম। তার পরিবার আমাকে বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তোমাকে। পরে নিশাপতির সাথে আমি যোগাযোগ করলাম, মন্নির সাথে যোগাযোগ করলাম যে তোমার বাড়ি ঠিক। কি নিশাপতি ডাকতেন? হ্যাঁ, আমি ডাকতাম নিশাপতি বলে। নিশাপতি মানে কি? নিশাপতির অপর নাম হচ্ছে চাঁদ, চাঁদের আরেক নাম হচ্ছে নিশাপতি। আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না, জানলাম। উপশব্দ না প্রতিশব্দ? আচ্ছা, চিনুনি। ওকে ফোন করলাম যে কোথায় তুমি, তখন বলতেছে যে আমি তো অমুক জায়গায়, আমার এখানে আস্তে আস্তে এই পথ অবলম্বন করতে হবে, মানে পুরো ঠিকানাটা আমাকে দেয়। পরে আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি যে এখন ওর সাথে দেখা করার উপায় কি। তখন আমাকে বলতেছে যে আমাদের এই বাসার পাশে একটা অনুষ্ঠান হবে, হিন্দুদের অনুষ্ঠান হয়, কীর্তন বলে ওটাকে, তো ওটা হবে, তা আমরা ওখানে থাকবো, তুমি ওখানে আসতে পারো। আমাকে শুধু পরিবারের ভিতরে ওই চিন্তা, আর আম্মু চিন্তা, আর কেউ চিন্তা না, ঠিক আছে, বা দেখেও নেই। তো আমার ফ্রেন্ড আমাকে বললো যে ওখানে যাওয়ার একটা ওয়ে আছে। কি ওয়ে? তখন বলতেছে যে তুমি যে অন্য ধর্মের, এটা যেন বুঝতে না পারে, ঠিক আছে, তো এই জন্যে কী করতে হবে, হাতে যে কি যেন পরে রেখানা, ওগুলো পড়তে হবে। রাখি, হ্যাঁ, রাখি পড়তে হবে। তারপরে কপালে চন্দন দেই। আচ্ছা, হ্যাঁ, হাতে রাখি পরি, কপালে চন্দন দেই, দিয়ে আমার এই ফ্রেন্ডের সাথে গিয়ে যা নিশাপতি আর ওর দাদি, আমরা দাদি বলি, ওরা থাম্মা না কি যেন বলে, তো ওনাদের সাথে আসছে। মনে হচ্ছে দেবের ওই যে পাগলু 2 দেখছি, দেবের পাগলু 2 সিনেমা আছে না, ওই যে আমেরিকায় নিয়ে যায় মেয়েকে, তারপরে দেব যায় তাকে নিয়ে আসার জন্য, সো ওরকম স্টোরি অনেকটা। পরে তো ওইখানে গিয়ে ফার্স্ট দেখা হয়, ওখানে ওই দিন কোনো কথা হয় না, শুধু দেখা। ও আমাকে দেখেই তো কান্না করে দেয়, ঠিক আছে, আমাকে দেখেই কান্না করে দেয়। তো ওই দিন ওইভাবে থেকে প্রায় পাশাপাশি, মাঝখান দিয়ে একটা বেড়া আছে, এক সাইডে ছেলে এক সাইডে মেয়ে, তা আমরা গিয়ে এই সাইডে বসি, ও এই সাইডে আসে, ঠিক আছে, তা আমরা পাশাপাশি থাকি অনেক সময়। তারপরে শান্তি না? হ্যাঁ, অনেক শান্তি, ঠিক আছে। তো থেকে আবার চলে আসি। চলে আসার পরের দিন আমাকে বলতেছে আমান, ওখানে একটা মন্দির আছে, অনেক সুন্দর পরিবেশ আর কি, প্রায় পার্কের মতোই লাগে, গুছানো আর কি, ওইখানে একটু আসো, একটা অনুষ্ঠান হচ্ছে, তাহলে এখানে আসো, ভালো হবে, ঠিক আছে। আমি এদিকে আপনি যে জব টপ করতেছেন সব ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, সব ছেড়ে দিয়ে চলে গেছি। জীবনে আর কিছু নাই, অর্নি ছাড়া? অর্নি ছাড়া আর কিছু নাই, এখন ওর কাছে যেতে হবে, ওর ভালোবাসার টানে। আসলে মদে আর কতটুকু নেশা, তার সাথে বেশি নেশা ছিল আর প্রেম, ঠিক আছে। প্রেমের নেশা বড় নেশা, হ্যাঁ, প্রেমের মরা জলে ডুবে না, এই জন্য বলে। পরে তো ওইখানে চলে গেছি, এখন বলতেছে যে ওখানে একটা অনুষ্ঠান হবে, তুমি এখানে আসো। তো আমি আর আমার ফ্রেন্ড ওই অনুষ্ঠানে গেলাম, যাওয়ার সাথে দেখা হলো। ওই দিন একদম কাছাকাছি, হ্যাঁ, দুজনে হাত ধরে ঘুরলাম, মেলায় ঘুরলাম। মেলায় ঘোরার পরে এক পর্যায়ে হরেক রকমের দোকান উঠে মেলায়, তো একটা দোকানে গেছে যে অষ্টধাতু জিনিস বিক্রি করে, তো ওইখানে গিয়ে আমার এই রিংটা ওই বানায় দেয়, ঠিক আছে। হ্যাঁ, ওর অষ্টধাতুর রিং? হ্যাঁ, এর ভিতরে তামা, কাঁসা, স্বর্ণ, রূপা সব আছে। পরে ওই ওর কানের যে দুল ছিল না, আপনি ক্যামেরায় দেখাতে পারেন, ওর কানের যে দুল ছিল না, ওর কানের দুলে এই 2 কানের থেকে স্বর্ণ নেয়, নিয়ে এর ভিতরে অ্যাড করে দেয়। ওর ইয়া অনুযায়ী যে অষ্টধাতু হাতে থাকলে কোনো খারাপ কিছু লাইফে ইফেক্ট করে না। আচ্ছা, তখন নিশাপতি মানে অলওয়েজ রাইট, ঠিক আছে, প্রেমে একদম মাখো মাখো। তখন এটা বানায়, আমরা দাঁড়ায় থাকি, আমাদের চোখের সামনে বানায় দেয়, ওই হাতে পরে দেয়, ঠিক আছে। তখনই লাগাইছে, আজ পর্যন্ত খোলা হয়নি।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওই দিন ওর সাথে অনেক ঘুরলাম। তো এখন পরামর্শ হচ্ছে যে এখন থেকে বের হওয়া যায় কিভাবে। তৃতীয় দিনের মাথায় আবার ওখানে সারাদিন ওর কাছ থেকে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি না। তারপরে 2 দিন পরে না 1 দিন পরে আবার ওর কাছে দেখা করতে গেছি, মানে কাছাকাছি ছিলাম। ওর ওই যে কাজিন ছিল, কাজিনের সাথে ও জিনিসটা শেয়ার করছে। ওর কাজিন আমাদেরকে অনেক হেল্প করছে। ঠিক আছে, পরে কাজিনের ফ্রেন্ডের বাসায় আমাদেরকে ইনভাইট করে আমরা ওখানে গিয়ে অনেক কাছাকাছি গিয়ে খুব সুন্দর একটা সময় কাটাই। ওই বিষয়টা আবার ওর পরিবার জানতে পারে। কিভাবে জানেন? ওই যে বাসায় গেছি না, ওই বাসারই কোনো একটা লোক ওর ঠাম্মাকে বলছে যে তোমার নাতি আসছে, তাকে দেখার জন্য একটা ছেলেও আসছে। তখন তারা তার উপরে প্রেশার ক্রিয়েট করছে না যে এই ছেলেটা কে। তখন ও বলছে যে এটা তো ওই আমান, বাংলাদেশ থেকে আসছে। এই যে ওর ফ্যামিলি জানাজানি হলো, তখন ওর ভাই আমাকে মারার জন্য লোক সেটিং করছে। তখন নিশাপতি আমাকে বলতেছে, আমান দেখো পরিস্থিতি তো অনেক খারাপ, তুমি বাংলাদেশ চলে যাও, কারণ আমার পরিবার তোমাকে মেরে ফেলবে। এখন বললাম যে আমি তো তোমাকে রেখে চলে যাব না, যদি রেখে চলেই যেতাম তাহলে এত কষ্ট করে আসতাম না, তাই না? আমি যদি চলে যাই তোমাকে নিয়ে যাব। তো তখন কয় তাহলে তুমি একটু সেফ জোনে থাকো। আমি সেফ জোনে আছি। তো একটা পর্যায়ে ওর ভাই আমাকে তন্ন করে খুঁজতেছে। ও ভাই কি অনেক বড় গুন্ডা ছিল? মানে একটু উগ্র টাইপের আর কি। হ্যাঁ, তো আমাকে খুঁজতেছে। তখন আমাকে সতর্ক করে দিল যে আমার ভাই কিন্তু তোমাকে তন্ন করে খুঁজতেছে, পাইলে কিন্তু কিছু একটা করবে। ঠিক আছে, তা আমি বেঁচে থাকতে তোমার কেউ ক্ষতি করবে এটা কখনো সম্ভব না, আমাকে মেরে তারপরে তোমার কিছু করতে হবে, এরকম একটা কথাও বলতো। তো পরে আমি চলে গেলাম। এদিকে তো ওকে বাসায় নিয়ে গেছে। কোথায় চলে গেলেন? আমার ফ্রেন্ডের বাসায়। এদিকে ওকে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে গেলে তো আর পরিবার আর চাচা কাকারা যারা আছে সবাই মিলে তো একটা বার্গেটিং অবস্থা। তো হুট করে ওর বিয়ে ঠিক করছে। ঠিক আছে, যে বিয়ে দিলে হয়তো ঠিক হবে বিষয়টা। বিয়ে ঠিক করছে। তো অনি তো অনেক কান্নাকাটি করতেছে যে আমার অন্য কোথাও বিয়ে ঠিক করছে, তারা আমাকে মানে ওদের ধর্মের নিয়ম অনুযায়ী যেটা করার সেটা করছে। ঠিক আছে, কি আমরা যেরকম এনগেজমেন্ট করি, আংটি দেই, ওদের ধর্মে আশীর্বাদ নাকি কি, আমি নট শিওর। আশীর্বাদ নাকি জানো, ওইটা ওদের করে গেছে। তো ওর তো মাথা নষ্ট। ঠিক আছে, তো একটা পর্যায়ে বললাম দেখো আসলে মাথা গরম করে তো কাজ হবে না, তুমি ছেলেটার সাথে কথা বলো। ছেলেটার সাথে কথা বলতে, দেখেন আমি তো একজনকে ভালোবাসি, তা আসলে ওর ভালোবাসার জন্যই আমার জীবনে এত কাহিনী, আমাকে বাংলাদেশ থেকে এখানে আনা হয়েছে। ঠিক আছে, এবং কি আমার জন্য ছেলেটাও এখানে আসছে। এখন এই ছেলেটা এখন আসছে, এখন আমি বললাম যে তুমি ছেলেটার সাথে আমাকে কথা বলে দিও। পরে ছেলেটার সাথে আমাকে ফোনে কথা বলে দেয়। ঠিক আছে, আমি বলি অনেক রিকোয়েস্ট করি, তখন বলতেছে যে আমার এটা কোনো সমস্যা নেই, আমি মানায় নিতে পারবো। ওরে বাবা, আজকালকার ছেলে মেয়েরা এগুলো করে, ছেলেও নাছোড়বান্দা, বিয়ে করবেই। আসলে অনেক সুন্দর ছিল দেখতে, ওকে যে কেউ পছন্দ করবে। তো পরে যখন এটা আর মানাইতে পারলাম না, তখন আমরা ডিসিশন নেই যে আমরা ওখান থেকে চলে যাব। কোথায় যাব? তো এখন আমার পরিচিত লোক ছিল নেপাল, ওরা ওখানে কাজ করতো। ঠিক আছে, পরে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি যে ভাই আমার এই সমস্যা, আমি তো এখন না পারতেছি বাংলাদেশ ব্যাক করতে, না পারতেছি এখানে থাকতে, এখন কি করা যায়? আমি যদি তোমাদের ওখানে আসি কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে, তুমি যদি সিকিম হয়ে আসতে পারো তাহলে আসতে পারবা, এখানে কোনো ভিসা পাসপোর্ট লাগে না। আবার অবৈধ বর্ডার ক্রসিং, যে এখানে তো কোনো ভিসা পাসপোর্ট লাগে না। এখন আমি আবার দেখি ইন্টারন্যাশনাল মাপের প্রেমিক। এখন আমি তো অনেকে বললাম যে তাহলে চলো আমরা সিকিম হয়ে নেপাল যাব, ওখানে গিয়ে আমরা থাকবো, তাহলে আমরা কোথায় আছি দেখবেও না। ঠিক আছে, নেটওয়ার্কের বাইরে। ও রাজি হয়ে যায়, তো প্রস্তুতি নিয়ে বাড়ি বের হয়ে আসে। ওরে বাবা, মানে আপনি নিজে তো একটা অবৈধ কাজ করলেন, আবার এই মেয়েটাকে নিয়েও যাচ্ছেন, ভয় লাগে না? ভয় লাগতেছে বলতে কি যে কোনো উপায় ওকে পাইতে হবে, আমরা দুজন জানি একসাথে থাকতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা। মানে আর কোনো খেয়াল নাই মাথার ভিতরে, চিন্তা ভাবনাও নাই। চিন্তা ভাবনা একটাই যে যেভাবে হোক ওকে পেতে হবে। আমরা বের হয়ে ট্রেনে উঠেছি, এক স্টেশন তো আর এক স্টেশন গেছি, তারপরে স্টেশনে যাচ্ছি। এই সময় অর্নির আম্মু অর্নিকে ফোন করছে, বলতেছে যে আম্মু তুমি চলে আসো,
তোমার আব্বুর সাথে কথা হয়েছে, তোমার আর আমানের বিষয়টা আমরা মেনে নেব, ঠিক আছে, আমাদের একটাই সন্তান, তুমি তুমি যেটাতে ভালো থাকো আমরা সেটাই মেনে নেব। আর আব্বু আম্মু মেনেও নেয়। তখন অনি বলতেছে যে আমান, আম্মু তো ফোন করছিল, এই বললো, তাহলে আমরা নেমে যাই, ঠিক আছে। মানে আমি ওকে কোনো বিষয় বাধ্য করি না যে তুমি এটা ভুল করতেছো, ও ভুল বললেও ভুল, ভুল বললেও ভালো, ভালো বললেও তো ভালোই, ঠিক আছে। তো তখন ও আবার নেক্সট স্টেশনে নামে, নেমে বলতেছে চল আমরা ব্যাগে যাই, আমি যে আগে বাড়ির পরিস্থিতি দেখে তারপরে তোমাকে আব্বু আম্মুর সামনে ফেস করবো। তো ও যখন বাড়িতে আসে, আমি আবার আমার ফ্রেন্ডের বাসায় চলে যাই। ও বাড়িতে আসলে তো এখন অনেক ঝামেলা, এসে দেখে যে উল্টাপাল্টা, মানে ওর আব্বু আম্মু ঠিক আছে, কিন্তু ওর ভাই একদম অনারাজ, মানে কোনোভাবেই সম্ভব না, মানবে না, অনেক ক্যাচাল হচ্ছে। একটা পর্যায়ে অনি বলে যে তোমরা যে আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছ, আমার পেটে তো আমাদের বাচ্চা। মিথ্যে বলছে? কোন সত্য মিথ্যা ওই জানে। আপনি জানছেন কিভাবে? আপনি কি ফোনে ছিলেন? মানে ওর বান্ধবী, মানে ওর যে কাজিন আছে না, ওর কাজিনটা আমাকে বলছে আর কি এরকম, ঠিক আছে, যে এরকম গ্যাঞ্জাম চলতেছে, ওর কাজিনের সাথে আমার কথা হচ্ছে। ওর কাজিন কি ওর বাসায় থাকে? হ্যাঁ, ওইখানে ওর কাজিন আছে না, ওর চাচাতো বোন, একসাথে থাকে। ওর সাথে বিষয়টা শেয়ার করছে। তো ওর কাজিন ওকে যথেষ্ট হেল্প করে আর কি, ঠিক আছে। তো এটা বলতেছে, তো বললে কারে, তো এখন আর তোমরা যদি আমাকে বিয়ে অন্য কোথাও দিতে চাও, আমি অন্য কোথাও বিয়ে করব না, আমি বিয়ে করলে ওকেই করব, ঠিক আছে, ও ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করব না। আর তোমরা যে অন্য কোথাও আমাকে বিয়ে দিতে চাচ্ছ, তা আমার পেটে তোর বাচ্চা। এই কথা যখন বলে, তখন ওর ভাই চেয়ার থেকে উঠে এসে, যেরকম আমরা এরকম বসে আছি না, চেয়ার থেকে উঠে এসে পেটে লাথি মারে। লাথি দিলে ও চেয়ার থেকে পড়ে যায়, পড়ে গেলেই সেন্সলেস হয়ে যায়, মাথায় অনেক পানি ঢালে, অনেক ব্লিডিং হয়। তখন ওইখান থেকে ওকে ওখানকার একটা হসপিটালে নেয়। ও কি আসলে প্রেগন্যান্ট ছিল? এখন সেটা আমি জানি না। ও মাই গড। হ্যাঁ, তো এখন ওইটা বলছে, এখন বাঁচার জন্যই বলছে, এখন নাকি আসলেই হয়েছে, কিন্তু আমরা অন্তরঙ্গভাবে অনেক সময় কাটাইছি আর কি। ও সেন্সলেস হয়ে যায়, ওকে একটা হাসপাতালে নিয়ে ভর্তি করে। ভর্তি করলে অনেক গুরুতর অবস্থা, 5-6 ব্যাগ রক্ত লাগে। কোন হসপিটালে ভর্তি করে? ওই গঙ্গারামপুর জেনারেল হাসপাতালে ভর্তি করাইছে, ভারতেরই। তো ওখানে প্রায় 5 ব্যাগ না 6 ব্যাগ রক্ত লাগে। এত ইনজুর্ড? হ্যাঁ, এত ইনজুর্ড। তো আঘাত কোথায় পেয়েছিল, মাথায় না পেটে? পেটে এখানে লাথি দিয়েছিল। ওকে। প্রচুর ব্লিডিং হয়েছে। তো ওখানে থাকে 3 দিন, ওখানে থাকার পর একটু সুস্থ হয়, সুস্থ হলে বাড়িতে নিয়ে আসে, ঠিক আছে। আমি দেখতে যেতে পারি নাই, কারণ যাওয়ার মতো কোনো ওই নাই, সবসময় ওর কাছে মানুষ আছে। আবার ওর ভাই যদি আমাকে দেখে। ওর সাথে আপনার কথা হয়নি? হ্যাঁ, কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে। ওই যে ওর কাজিন আছে না, ও মাঝে মধ্যে সুযোগ পেলে আমাকে কথা বলা যায়, ঠিক আছে। তে ওকে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসার পরে আরো অসুস্থ হয়ে যায়, আবার হাসপাতালে ভর্তি করে। ভর্তি করলে অনেক গুরুতর অবস্থা। তখন আমাকে বলে যে ওর কাজিন আমাকে ফোন করতেছে, কায়ামান ভাইয়া, আপু দিদি আপনাকে দেখতে চায়, ঠিক আছে। আমি এখন যাবো কিভাবে, ওখানে যাওয়াই তো টাফ। তো ওখানকার যে নার্স আছে, ওর সাথে বিষয়টা শেয়ার করছে। সে বলছে ঠিক আছে, ব্যবস্থা করা যাবে, কিন্তু অনেক সিক্রেট, এটা অনেক রাতে করতে হবে। তাহলে তো আমি রাতে ওই হসপিটালের আশেপাশে অবস্থান করি আর কি। তখন রাত প্রায় 3:30 না 4টা বাজে, এরকম সময় আমাকে নক করে। তখন আমি হাসপাতালের ভিতরে ঢুকে ওর পাশে বসি। ও তো বেডে শুয়ে আছে, আমি পাশে গিয়ে বসি। ও তখন আমার হাতটা ধরে, শুয়ে আছে, নাক দিয়া নল দেওয়া আছে। এখন আমার হাতটা ধরে বলতেছে যে আমান দেখো, তোমাকে যেদিন ভালোবাসছি আমি, সেদিন আমার জাত ধর্ম অতীত ভুলে গেছি, ঠিক আছে। আমার একটাই শুধু থিঙ্কিং, যে তোমাকে ভালোবেসে তোমার হৃদয়ের উষ্ণতায় স্পর্শ করে। বাতাস, বৃষ্টি, আলো সব আয়োজনই ব্যর্থ হয়ে যাবে তুমি ছাড়া। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শেষ অবধি পর্যন্ত থেকে যেও।
এই কথাটাও বলে। আর একটা কিছু কথা কাগজের মাধ্যমে লিখে আমাকে দেয় আর কি। কাগজটা হচ্ছে এটা, কাগজটা আছে, কাগজটা এখনো আছে। আর হাতের লেখা অনেক সুন্দর ছিল। এই যে কাগজটা, এগুলো লিখে আমাকে দেয় আর কি। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, আমরা এটা পড়ে শোনাচ্ছি, আমি ঘটনার মধ্যে আছি, ঘটনাটা যদি একটু শেষ করি আমরা। আচ্ছা, আমাকে ওই কথাগুলো বললে অনেক কান্নাকাটি করি, আমিও কান্নাকাটি করি, ও তো উঠে বসতে পারতেছে না। তো শোয়া অবস্থায় আমাকে কাছে একটু টানা এনে নিয়ে, আমার চুমু তো খাইতে পারতেছে না, নল দেওয়া আছে, ঠিক আছে, মানে বুঝাইতে চাচ্ছিল যে আসলে আমাকে অনেক মিস করতেছে, ঠিক আছে। মানে তখন এমন একটা অবস্থা, মানে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ঠিক আছে, মানে এমন একটা অবস্থা আমি নিঃশ্বাস নিতে পারতেছি না ওর বিষয়টা দেখে। তো যাই হোক, আমি বেশি সময় থাকতে পারি নাই, ওখান থেকে আমাকে চলে আসতে হয়েছে। 5 মিনিট মতো ছিলাম, ওখান থেকে চলে আসি। আসার পর একদিন পর ওর কাজিন আমাকে ফোন করছে, আমাকে অনেকবার ফোন করছে, আমি ফোনটা ধরতে পারিনি। পরে এসে দেখি যে ওর কাজিনের ফোনটা ধরেই আমি মেসেজ করছি যে ফোন করছিলে, সাথে সাথে দেখি আবার ফোন করছে। ফোন করলে বলতেছে যে দাদা, দিদি আর নাই। দিদি নাই মানে মারা গেছে। মারা গেছে? পরে ওই হাসপাতালে চিকিৎসা নিতে পারে নাই, না নিতে পারলে বলছিল যে অন্য ভালো একটা হসপিটালে নিতে হবে। তো হসপিটালে নেওয়ার সময় মারা যায়। মারা গেলে তা আমি তখন কোনো কথা বলতে পারতেছি না, একদম হার্টবিট মনে হয় বের হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তখনও তো আপনি ইন্ডিয়াতে? হ্যাঁ, তখন আমি ইন্ডিয়াতে। তো তারপরে ওর আম্মুর সাথে আমি কথা বলি যে আন্টি, আসলেই আপনি তো ওর মা, আপনার কষ্ট বোঝার মতো ক্ষমতা আমার নাই, আর আমার ক্ষেত্রে আমার কষ্টটা বোঝার মতো ক্ষমতা হয়তো আপনার নাই, ঠিক আছে। মানে যার যার কষ্টটা ভিন্ন ভিন্ন রকমের। আপনার সন্তান হারানোর কষ্ট আর আমার প্রিয় মানুষ হারানোর কষ্ট, ঠিক আছে। তো জীবনের শেষবারের মতো আমাকে একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখার সুযোগ করে দেবেন। পরে আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে। বললাম যে যদি আমার হাতে তুলে দিতেন, মেয়েটা বেঁচে থাকলে তো কোনোদিন একদিন কথা বলতে পারতেন, তাই না? কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আর জীবনে কথা বলার মতো কোনো হয়ে নাই। তো তখন ওর আম্মু আমাকে, মানে ওর আম্মু কথা বলতে পারতেছে না, তখন ঠিক আছে আমি যেভাবে হোক ব্যবস্থা করব। তো তখন তো করোনা চলতেছে, তো আমি ওইরকম সেফটি নিয়ে, ওর আম্মু শুধু আমাকে চিনতো আর ওর কাজিন আমাকে চিনতো, আর ওর আব্বু কিংবা ওর ভাই আমার ফেস দেখেনি কখন। পরে আমি যাই, যা দেখি যে ওদের উঠান আছে না, আমরা উঠান বলি, আসলেই মারা গেছে। হ্যাঁ, যা দেখি যে শোয়া রাখছে, সবাই অনেক কান্নাকাটি করতেছে। তো ওইখান থেকে চলে আসলাম। আর আম্মুকে শুধু বললাম যে আন্টি দেখেন, এখন ও তো মুসলমান হয়েছিল, আপনি তো জানেন, তা আপনি ওকে পুরায়েন না। তো পরে যাই হোক, ওকে নাকি মাটি দিয়ে রাখছে এরকম, আমি তো দেখতে পারি না, মানে আমাকে এভাবে বলছে আর কি। তারপরে আমি আপনি লাশ দেখেছিলেন? হ্যাঁ। কি দেখলেন ওখানে? যা দেখি যে ওই যে দুয়ারের ভিতরে, উঠানের ভিতরে শুয়ে রাখছে। ওর চেহারা দেখছিলেন? হ্যাঁ, মানে সবাই চতুর্দিকে দাঁড়ায় রয়েছে, কান্নাকাটি করতেছে, ও তো শুয়ে আছে। সে আপনার প্রিয় মানুষ অর্ণি যখন ওই অবস্থায় মুর্দা হয়ে যখন শুয়ে আছে, তখন দেখার পর আপনার ভেতরটা কেমন? মানে আমার ভিতরটার ভিতরে কি, আমার ওই অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা নেই। এক অদৃশ্য যন্ত্রণা আমার ভিতরে ক্ষয়ে ক্ষয়ে বেড়াচ্ছে। তখন টাচ করতে পারছিলেন? আমি টাচ করতে পারিনি, আমাকে শুধু একটু দেখারই সুযোগ করে দিছিল। এই জাস্ট 2-3 মিনিট হবে, ধারাকে দেখে আমাকে চলে আসতে হয়েছে। কোথায় কবর হয়েছে জানেন? ওই ওদের ওখানে। ওখান মানে কোন স্টেটে, মানে ইন্ডিয়ার কোন এলাকায়?
ওই গঙ্গারামপুর। গঙ্গারামপুর এটা পশ্চিম হ্যাঁ, পশ্চিম দিনাজপুর না কার ভিতরে জানি পড়ছে আর কি। গঙ্গারামপুর হচ্ছে একটা থানা, তো ওইখানে পরে আমাকে চলে আসতে বাধ্য করা হয়। কে বাধ্য করে? মানে আমাকে আসতে, মানে আম্মু বলে যে আমান তুমি বেশিক্ষণ থেকো না, কারণ কেউ কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে। ওর ভাই তো আপনাকে মেরে ফেলবে পারলে। তখন আমি ওখান থেকে চলে আসি আমার ফ্রেন্ডের বাসায়। ওর ভাইকে সরাসরি দেখেছিলেন? আমি দেখেছি, কিন্তু আমাকে দেখেন। বোনকে এই যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পেছনে ওর ভাইয়ের পরে ভেতরে আমি ওর আম্মুকে বললাম যে আপনার ছেলে তো তার মেয়েকে মেরে ফেলেছে। তখন ওর আম্মুর ভাষ্য অনুযায়ী যে আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা তো মারাই গেছে, আর ছেলেটাকেও যদি পুলিশে নিয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, ঠিক আছে। এই ভেবে ওর মৃত্যুটাকে একটা স্বাভাবিক ঘটনা হিসেবে, মৃত্যু হিসেবে চালায় দিছে, অ্যাক্সিডেন্ট হিসেবে। কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না। আপনি কেস করেননি? আমি তো ওখানে কিছু করতে পারতেছি, আমি নিজেই তো অবৈধ। এখন আমি যদি পুলিশের কাছে যাই তাহলে আমি পুলিশ তো আমার নিজেই গ্রেফতার করবো, আসলেই তো আমি অবৈধ, আমি কোনো ডকুমেন্টস দেখাইতে পারবো না, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি কোনো অ্যাকশন নিতে পারিনি। বাংলাদেশ হলে তো কথাই ছিল। পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসি। আসলে তখন ফ্রেন্ডের আম্মু বলে যে আসলে যার জন্য আসছিলা সে তো বেঁচে নেই, তো এখন কি করবা। তো 2020 সালের 12 জানুয়ারিতে মারা যায়। তার 2 দিন পর আমি আবার ওই হিলি বর্ডার হয়ে বাংলাদেশে ব্যাক করি। আপনি কবরটা দেখতে পারেন নাই? না, বা তার মার কাছ থেকে পরবর্তীতে লোকেশন দেখতে পারেননি? না। যেদিন আবার ব্যাক করলেন সেদিন মনে হয়নি যে কিছু একটা অনেক মনে হয়েছে, অনেক, মানে ওই আমি কারোর সাথে কথা বলতে পারিনি, তো আমার জবান একদম বন্ধ হয়ে গেছিল যে যার জন্য এত কষ্ট, এত দূর চলে আসা। কতদিন পর ব্যাক করলেন বাংলাদেশে? ওখানে ছিলাম প্রায় 32-33 দিন। 33 দিনেই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ। তারপর মানে নিশ্চয়ই ইচ্ছে ছিল যে প্রিয় মানুষটাকে নিয়ে হয়তো এই বর্ডার পাড়ি দিবেন বা বাংলাদেশে আসবেন বা নেপালে যাবেন। বা চলেও তো গিয়েছিলেন প্রায় নেপালের বর্ডার থেকে, আবার ফিরে আসলেন যে বাবা মা মেনে নিচ্ছে। তখন এই বোঝাটা যখন বয়ে আবার বাংলাদেশে ব্যাক করছিলেন, তখন যে বাংলাদেশে ব্যাক করলাম, মানে আমার মনে হচ্ছিল যে আমি একটা মৃত লাশ, আমি ব্যাক করতেছি। আমার দিনের প্রতি আমার কোনো খেয়াল নেই। তখন আসলে নিজের মৃত্যু কামনা করতাম যে আমার মৃত্যু হোক। ওই নাম্বারটা থেকে তো আর কখনো ফোন আসবে না যেটা থেকে অর্নি ফোন দিত। কি নামে সেভ করেছিলেন? নিশাপতি। নিশাপতি। সেই সময় তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ছিল, আপনারা তো কানেক্টেড ছিলেন। হ্যাঁ, ফেসবুক ছিল ওর এমনিই ফোন ছিল না অ্যান্ড্রয়েড, কিন্তু ও ল্যাপটপের মাধ্যমে ফেসবুক চালাইতো। নিশাপতি কেমন ছিল দেখতে? ও অসাধারণ একটা মেয়ে ছিল, দেখতে যেরকম স্মার্ট ছিল, আর ব্রেনও খুব সূক্ষ্ম ছিল। মানে কিছু কিছু সময় আমি নিজেই ওর কাছে হেরে যেতাম। আপনি আমাকে দুটো চিঠি দিয়েছেন, যে চিঠিটা আপনাকে আপনার ভালোবাসার মানুষ মৃত্যুর আগে লিখে দিয়েছেন। আমি পড়বো নাকি আপনি পড়বেন? পড়েন, আপনি পড়লে সমস্যা নেই। আপনিই পড়েন আজকে আপনার ভালোবাসার মানুষের চিঠি। এই দুটোই সে লিখেছে ওই রকম মৃত্যু পথযাত্রী হয়ে? এই দুই পাতা আপনাকে দিয়েছে? এই দুইটাই আমাকে দিয়েছিল। আচ্ছা, আপনি একটু পড়েন। যেদিন তুমি মনের দুঃখে থাকবে একা বসে, যেদিন তুমি মনের দুঃখে থাকবে একা বসে, সেদিন আমি বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। যেদিন তুমি থাকবি বসে একা জানালার ধারে, তখন আমি বৃষ্টি হয়ে নামবো অঝর ধরে। যে তোমায় আগের মতো ভালোবাসবে না গো, ভালো সেদিন তোমায় বন্ধু হয়ে পাশে থাকবো অবিরত। যেদিন তুমি হারিয়ে যাবে অচেনা কোনো পথে, আমাকে সেদিন দেখবে না কেউ, বন্ধু হয়ে হারাবো তোমার সাথে। বিপদ তোমার যতই আসুক, থেকো না তুমি দূরে, আমি আছি, থাকবো আমি বন্ধু হয়ে সারা জীবন তোমার পাশে। মৃত্যু পথযাত্রী একজন মানুষ এত সুন্দর করে কিভাবে লেখে, খুব সুন্দর, কিন্তু হ্যান্ড রাইটিং, ওর হাতের লেখা আরো সুন্দর, তাই না? আচ্ছা, আপনাকে আরো কিছু দিয়েছে, তার মধ্যে একটা হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে, পাবে না খুঁজে সেদিন আমায় কোনোখানে,
হাসবো সেদিন ভাসবো আমি তোমার দুঃখের দুঃখের জলে, বুঝবে তুমি সেদিন বন্ধু বলে বন্দি হবে বলে। আচ্ছা, খুব সুন্দরভাবে লিখেছেন। নিশাপতির পক্ষ থেকে সামান্য একটা উপহার, ইতি তোমার বন্ধু। বন্ধু কেন? আমাকে বন্ধুই বলতো। আচ্ছা, আকাশেতে বাঁকা চাঁদ, মিলে দিলাম দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম হাসিতে। সে খুবই ইমোশনাল ছিল। এই দুটো চিঠি আর আপনার ওই হাতের রিং ছাড়া আর কিছু নেই? নিশাপতির কোনো স্মৃতি? নিশাপতির আছে, একটা ছবি আছে আমার কাছে, অনেকগুলোই ছবি ছিল। আমার অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফোনটা ছিনতাই হয়, ওই ফোনের ভিতরে অনেক স্মৃতি ছিল। আসলে এই ফোনটা হারায় নাই তো আমার পুরো লাইফটাই হারায় গেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা কি ছবি দেখতে পারি নিশাপতির? হ্যাঁ, দেখতে পারি। আচ্ছা, একটু দেখি। মানে আমি যতটুকু শুনলাম যে আপনার একটা স্বপ্ন ছিল যে নিশাপতি যখন আপনার কাছে চলে আসবে তখন তাকে একেবারে ইসলামিক মাইন্ডে, যে কেউ দেখবে না তার মুখ, এরকম ভাবে তাকে যত্ন করার ইচ্ছে ছিল আপনার, তাই তো? আল্লাহ তাকে বেশ নসিব করুক। আমি দেখছি, আমি দেখে শুধু একটা বর্ণনা দিচ্ছি যে আসলে নিশাপতি দেখতে কেমন। নিশাপতি স্বপ্নে আসে আপনার? অবশ্যই আসে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে আমি যাকে দেখছি, আরো কয়েকটা আছে, আমি স্ক্রল করব। আচ্ছা, এটা আপনি? আচ্ছা, আপনিও তো অনেক ছোট ছিলেন, কলেজ ড্রেস পরা, এটা ওর কাজিন? আচ্ছা আচ্ছা, মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে খুব অল্প টিনেজার একটা মেয়ে, 18 বছর হয়েছিল তার? হয়েছিল। আচ্ছা, তাহলে 18-19 বছর বয়স হতে পারে না? লাস্ট মৃত্যুর আগে তার বয়স কত? 17-18 বছর ছিল। মৃত্যুর আগে বয়স কত ছিল? 18 ছিল। 18 ছিল। তো গোলগাল দেখতে, খুব ভীষণ সুন্দর, বেনি করা, একপাশে চুল ফেলানো, আর কলেজ ড্রেস পরা না? কলেজ ড্রেস পরা, খুব মিষ্টি চেহারা। সৃষ্টিকর্তা ওকে জান্নাতবাসী করুক। এবং আপনিও বেশ ছোট ছিলেন, একদম বাচ্চা একটা ছেলে। মানে তখন আবার একটু অন্যরকম ছিলাম আর কি, আবার টেনশনের চেহারাটা আরো খারাপ হয়ে গেছিল। আচ্ছা, এটা কত সালের ঘটনা? নিশাপতি মারা গেল? নিশাপতি মারা গেছে হচ্ছে 2020 সালে, 2020। জানুয়ারি। আজকে এখন আমরা কথা বলছি 2026 সালে। আমরা এটাকে ক্যামেরায় দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে ব্লার করা হবে। আপনি টেনশন করবেন না, খালি আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা ছবিটা রাখছি। একটু ব্লার করে দেন। হ্যাঁ, এটা ব্লার করা হবে, কোনো সমস্যা নেই। খুবই সুন্দর এবং চমৎকার একটা মেয়ে, আসলেই সে চাঁদের মতো দেখতে, মাশাআল্লাহ। আমি যেটা বলছিলাম যে আপনার সময় কেমন করে কাটছে, বা সে যেহেতু আপনার স্বপ্নেও আসে, লাস্ট কবে স্বপ্ন দেখেছিলেন? প্রায় দেখা হয়, আসে। কি বলে স্বপ্নে? স্বপ্ন তো স্বপ্নই, আসলে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায়। আসলে নিশাপতিকে না দেখলে বুঝতে পারতাম না। এই যে জীবন দিয়ে নিশাপতি আপনাকে ভালোবাসলো, আপনাদের দুজনের এক হওয়া হলো না, সীমান্ত পেরিয়ে এক হওয়ার চেষ্টা করলেন, তারপরেও হওয়া হলো না। যদি নিশাপতিকে, আজকে যদি গল্পটা এরকম না হতো, যদি আপনি নিশাপতিকে পেয়ে যেতেন, তাহলে আসলে কেমন সংসার হতো আপনাদের? কি মনে হয়, কি স্বপ্ন দেখেছিলেন? আসলে নিয়ম ভেঙে তো কত কিছুই হয়, সকল নিয়ম ভেঙে যদি আমরা দুজন শেষ পর্যন্ত একত্রে থাকতে পারতাম, হয়তো লাইফটা অন্যভাবে চলে যেত, অন্য সিস্টেমে চলে যেত। আমরা অনেক ভালো থাকতে পারতাম, দুজন দুজনকে বুঝে ভালোবেসে একই আকাশের ছাদে অন্যরকম একটা জীবন উপভোগ করতে পারতাম। কিন্তু আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, সেটা আর হলো না। ওর মায়ের সাথে কথা হয়? ও মারা যাওয়ার 6-7 মাস কথা হতো, তারপরে থেকে আর ওই হয় না। মায়ের কি আফসোসটা আছে যে বাবা তোমার কাছে তুলে দিলেই পারতাম? হ্যাঁ, এটা ওরা আম্মু অনেক আফসোস করতো, মাঝে মাঝে অনেক কান্না করতো। ঠিক আছে, বলতো যদি তোমার হাতে তুলে দিতাম তাহলে হয়তো মেয়ের মুখটা দেখতে পারতাম বা কথা বলতে পারতাম, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না। কখনো তার ভাইয়ের সাথে কথা বলেছিলেন? না, ওর ভাইয়ের সাথে কখনো কথা বলি। নিশাপতির কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মিস করেন? ওর সবচেয়ে যে বেশি মিস করি, ও অনেক হনেস্ট ছিল, অনেক বিশ্বস্ত একজন মানুষ ছিল। আসলে ওর বিষয় বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক আছে, একটা মানুষের জীবনে যতগুলো পারফেক্টলি থাকে, বিশেষ করে ব্যক্তিগত, সবগুলোই ওর ভিতরে ছিল। আমি জানি যেখানে নিশাপতি এখন আছে সেখান থেকে আর কখনো ফেরা সম্ভব না, কিন্তু এটা আপনার যদি এমন হয় যে নিশাপতি কখনো আপনার সামনে চলে আসে, আপনার প্রিয় মানুষটা, তাহলে তাকে কি বলবেন আপনি? তাই একটা কথাই বলবো, প্লিজ থেকে যেও সারাটা জীবন।
আমার হয়ে। সেও তো বলেছিল থেকে যেও। হ্যাঁ। আপনি তো এখনো আছেন। হ্যাঁ, এখনো আছে। যাক, আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন তিনি যেখানেই যান, মানে অবশ্যই বেস্ট নসিব হোক, যেন আল্লাহ তাআলা তাকে বেস্ট নসিব করে। মানে একটা কথা আছে না, সরল রেখা আমি তোমার এই সমান্তরাল, ভঙ্গুর প্রাচীর ঘেরা শেওড়া পড়া দালান, যাকে আমরা পাবো না কখনো তাকেই ভালোবেসে ফেলি, এত দূর থেকেও মায়ায় জড়িয়ে রাখো, কি সাংঘাতিক তুমি। ঠিক আছে। বাহ। তা আসলে এই ভালোবাসাটাই এমন যে এত দূর, যে ওকে কখনো পাবো না, তারপরে ওর প্রতি যে ভালোবাসা একটুকু কমেনি। মাঝে মাঝে মনে হতো যে আমার লাইফটাকে আমি এমনভাবে ধ্বংস করি যাতে আমার লাইফে দ্বিতীয় কেউ না আসতে চায়। কেন? যে এই জন্মে ওরে পাওয়া হয়নি, পরের জন্মে গিয়ে যদি ওরে পাইতাম, সেখানে গিয়ে যেন ওর যে অধিকার সেটা যেন অন্য কেউ না নিতে পারে। কি সরল স্বীকারোক্তি, আমার চোখে পানি চলে আসছে। এই জন্য মাঝে মাঝে মনে হতো যে আমি নিজেকে এমনভাবে ধ্বংস করি যে ধ্বংসের চুপ দেখে যেন আমার লাইফে কেউ না আসতে চায়, কিন্তু সমাজ, পরিবার সেটা তো আর মানবে না। আপনার পরিবার জানে এই ঘটনা? আমার পরিবার তখন জানতো না, হুম। তারপরে জানছে আর কি। জিনিসটা আসলে লোকালয়ের বাইরে ছিল, কিন্তু মনে হলো যে আসলে সব গল্প যে সিনেমায় হয় তা না, মানুষের জীবনেও এমন এমন গল্প আছে, কাহিনী ঘটে, যেটা আসলে সিনেমার চাইতেও কঠিন হয়, জীবন নাটকের চাইতেও নাটকীয়। আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দ করতো নিজাপতি? মানে কি করতে বারণ করতো? আমার কোন কিছু অপছন্দ করতো না, শাসন করতো না? আমাকে বলতো যে তোমার সবকিছু আমার ভালো লাগে। আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খুশি হতো? আমি যে ওকে প্রথমে সালাম দিতাম না ফোন করে, ওটাই ও সবচেয়ে বেশি পছন্দ। সেও কি সালাম দিত? হ্যাঁ। এখন তো পরিবার ছাড়া এখনো আছেন নাকি? ঢাকায় আছেন তো নাকি? হ্যাঁ, এখন ঢাকায় আছি, পরিবার নিয়ে আছি। ও মানে আপনার ফ্যামিলি চলে আসে ঢাকায়? না, ফ্যামিলি তো সবাই গ্রামে থাকে, আমি শুধু একাই ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা। আমার একটা বোন থাকে, ও আছে মিরপুরে। জীবনটা কোথায় নিয়ে যাবেন, মানে ভবিষ্যৎ পরিকল্পনা বা আসলে আবার তো মানে আমাদের জীবনে তো অনেক ঘটনা ঘটে যে কারণে আমরা হয়তো প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি সারা জীবনের জন্য। আপনি তো মানে আমার সরি আপনার কাছে কথাটা খারাপ লাগবে, আপনি ইউ আর লাকি ইন ওয়ান সেন্স, হ্যাঁ, বিকজ এই পৃথিবীতে মানুষরা নাই, তার কাছে আর যাওয়া সম্ভব না, কিন্তু এমনও সময় আসে, এমনও পরিস্থিতি হয় যে এই পৃথিবীতে একই ছাদের নিচে অথবা একই আকাশের নিচে কিন্তু মানুষটা আছে, কিন্তু একটা বাউন্ডারি, অদৃশ্য বাউন্ডারির জন্য মানুষটাকে আমি পাচ্ছি না। এরকমও ঘটনা ঘটে। কি স্বপ্ন দেখছেন, নতুন ভাবে আবার শুরু করবেন কিনা? জীবন তো জীবনের গতিতে চলে, তাই না? এখন মানুষের জীবনে ট্র্যাজেডি আসতেই পারে, তারপরেও ওই একটা কথা আছে না, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমিও হয়তো বদলে যাব, কিন্তু এই যে অতীত, এখান থেকে ফিরে আসা হয়তো সম্ভব হবে না, মানে আমি মিস করবো আর কি ওকে। আসলে আমি অনেক সিম্পল একজন মানুষ, জব করতেছি, লাইফ ভালো একটা পজিশনে আছে, খুব ভালো একটা পজিশনে আছে। আমার লাইফটা একদম সিম্পল, আমার যে উচ্চ বিলাসিতা এরকম আমার ভিতরে কিছু নেই। আর আমি নিজেকে অন্যের সাথে কম্পেয়ারও করি না যে অমুকের এটা আছে ওটা আমার লাগবে না, সেটাই। কিন্তু নতুন ভাবে জীবন শুরু করবেন আবার? হ্যাঁ, নতুন ভাবে এখন শুরু করতে হবে, পরিবার থেকে অনেক প্রেসারে রাখছে, তো এখন করবো ইনশাল্লাহ। কেউ পছন্দ আছে? না, পছন্দ বলতে নেই, এখন পরিবার থেকে যেটা এনে দেয় সেটাই। একটা কথা আছে যে তুমি যদি কারো কথার প্রেমে পড়ো, সে কথা যদি কখনো খারাপ হয়ে যায় তাহলে তাকে আর ভালো লাগবে না। তুমি যদি কারো চোখের প্রেমে পড়ো, সেই চোখটা যদি কখনো নষ্ট হয়ে যায় তখন তাকে আর ভালো লাগবে না। তুমি যদি কারো চেহারার প্রেমে পড়ো, চেহারাটা যদি কখনো নষ্ট হয়ে যায় তখন তাকে আর ভালো লাগবে না, তাই না? যে প্রেমে কোনো স্বার্থ নেই, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, যে সম্পর্কে কোনো স্বার্থ নেই,
সেই সম্পর্ক অনন্ত, সেটা থেকে যায়। যে আমি মানুষ, আমার একটা লাইফ পার্টনার প্রয়োজন বেঁচে থাকার জন্য। প্রয়োজন মনে করে যদি আমি কাউকে লাইফে আনি বা কাউকে ভালোবাসি, সেই ভালোবাসাটা থেকে যায়। কিন্তু অনেক জায়গা তো কেউ গ্রহণ করতে পারবে না বা দিতেও পারবে না, না? তো লাইফে যে আসুক তাকে প্রয়োজন হিসেবে বেছে নেব। তারপরেও আমরা চাই আবার নতুন ভাবে শুরু করেন। অনেক ভালো লাগবো বলবো না, এই গল্পটা তো ভালো লাগার মতো না। মানে এটা যদি সিনেমা হতো তাহলে হতো কি, হয়তো বা দেখতাম নায়ক নায়িকাকে নিয়ে নেপাল গিয়ে সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু এটা সিনেমা না, বাস্তব গল্প বলেই হয়তো বা এন্ডিংটা ভালো না। জীবনে অনেক কিছু হয়। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি এই গল্পটা শেয়ার করেছেন। আশা করি আপনার ভেতরটা অনেকটা হালকা হবে। মানুষের উদ্দেশ্যে, যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস, তাই না? দেখবেন যে এই ভালোবাসার জন্য কেউ জীবন দিয়ে দিচ্ছে, আবার কেউ এই ভালোবাসা পেয়ে বিরক্ত, ছেড়ে চলে যাচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন করি, ছোট্ট করে উত্তর দেবেন। সেটা হচ্ছে, দেখবেন যে মানুষ, ধরেন হাজবেন্ড ওয়াইফ, বা আপনার তো ওয়াইফই ছিল, হাজবেন্ড ওয়াইফ বা ভালোবাসার মানুষ, যুগলরা, তারা যখন একসাথে থাকে তখন অনেক মারামারি করে, অনেক ঝগড়া করে, বিচ্ছেদে একে অন্যের সাথে আলাদা থাকে বা দীর্ঘদিন অভিমান করে কথা বলে না। যখন প্রিয় মানুষটা থাকে না তখন আসলে বোঝা যায় যে মানুষটাকে কি হারালাম। যারা এই যে ঝগড়া করে, যে কাপলরা বা ভালোবাসার সময়গুলোকে ভালোভাবে উপভোগ করছে না, সেটাকে তিক্ততায় ভরিয়ে তুলছে, তাদের জন্য কিছু বলার আছে? তারা একদমই ভুল করতেছে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, আমরা চাইলেও চিরদিন বেঁচে থাকতে পারবো না, তাই না? আবার চাইলেও দ্বিতীয়বার পৃথিবীতে আসতে পারবো না। তো যতদিন বেঁচে আছি, প্রিয় মানুষকে ভালোবেসে, বুঝে, তাকে রেসপেক্ট করে, আনন্দ করে মরে যাওয়াটাই ভালো। চমৎকার, চমৎকার বিশ্লেষণ। অসংখ্য ধন্যবাদ আমাদের। কারণ আমরা দেখা যাচ্ছে যে জীবিত মানুষের চাইতে মৃত মানুষকে বেশি প্রাধান্য দিই। যখন একটা মানুষ বেঁচে থাকে তখন তাকে কদর করি না। যখন মানুষটা হারিয়ে যায়, তার রেখে যাওয়া স্মৃতি, তার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক পোড়ায়। যারা এরকম অভিমান করে সময় মিস করতেছে, তারা বুঝবে একটা সময় সেই সময়ও পাওয়া যাবে না, তখন এই সময়টা পাবে না। অর্ণির কোনো রেকর্ডিং আছে আপনার কাছে? অর্ণির কোনো রেকর্ডিং নেই, ওই যে ফোনটা হারিয়ে গিয়ে সব ওখানে চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ আসার জন্য। আপনি অনেক ভালো থাকেন, নতুন জীবনের জন্য আপনাকে শুভকামনা। অর্ণি নিয়ে লেখা একটা গান ছিল আমার। হ্যাঁ শিওর, আমি বিদায় নিয়ে আপনি শোনান। দর্শক, ইটস কমপ্লিকেটেড শো এর আজকে এই এপিসোড থেকে এখনই বিদায় নিচ্ছি। জীবনের গল্পগুলো একটু ভিন্ন, কখন কার জীবনে কি ঘটে যায় সেটা নিয়েই তো জীবনের এক একটা গল্প। আজকের গল্পটা কেমন লেগেছে জানাবেন, এবং আগামী পর্বে আবারও কোনো জীবনের গল্প হতে পারে, আপনার জীবনের গল্প নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। আর আপনার জীবনের গল্প শেয়ার করার জন্য অবশ্যই আমাদের পেজে, টাঙ্গুল এন্টারটেনমেন্টের পেজে অথবা ডি টকের পেজে, ফেসবুক পেজে আপনি মেসেজ করবেন। আপনার গল্পটা সংক্ষিপ্ত আকারে লিখে বা রেকর্ড করে এবং নাম্বার সহ এবং লোকেশন সহ যদি আপনারা পাঠান, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে বাছাই করে তারপর আমাদের এই সেটে নিয়ে আসা হবে। তোর প্রেমেতে হারিয়েছি মন, পারছি না ফেরাতে, তোকে নিয়ে যত স্বপ্ন লুকোচুরি বাসা বেঁধেছে মনেতে, মনের আকাশেতে চাঁদ বানিয়ে তোকে রাখবো আজীবন, এটাই ভাবে মন। ভালোবাসি তোকে, ভালোবাসি, খুব ভালোবাসি, নেশাপতি তোকে অসম্ভব ভালোবাসি। ভাবনার আড়ালে থাকিস তুই দাঁড়িয়ে, খেয়ালেই তোর বিচরণ, উষ্ণতার চাদরে রাখবো তোকে আদরে, অনুভব বলে কথা তোকে নিয়ে সারাক্ষণ। এই জীবনে তোর ভালোবাসায় ভরবে না আমার এই মন, পরজনমেও চাই তোকে, তুই আমার এমনই একজন। ভালোবাসি তোকে, ভালোবাসি, খুব ভালোবাসি, নেশাপতি তোকে অসম্ভব ভালোবাসি। মনের দেয়ালেতে শুধুই তোরই ছবি আঁকা, তুইহীনা পৃথিবীটা
লাগে বড় একা। প্রথম প্রেমের প্রথম নেশা কাটে না তো সহজে, মন তো কিছুই বোঝে না রে, শুধুই খোঁজে তোকে। চল না দুজনে আজ ভিজি বৃষ্টিতে, প্রেমের ওই প্রথম বর্ষাতে। ভালোবাসি তোকে, ভালোবাসি খুব ভালোবাসি, নিশাপতি তোকে অসম্ভব ভালোবাসি। আপনার লেখা? এটা আমারই লেখা গান, অসম্ভব নিশাপতিকে সুন্দর। উদ্দেশ্য করে ওকে উৎসর্গ করে এই গানটা। ঠিক আছে, অসম্ভব সুন্দর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমি একদিন থাকবো না, চলে যাব, কিন্তু হয়তো রেকর্ডটা থাকবে, মানুষ জানবে যে আমি আসলে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসছিলাম। আর আমাকে ভালোবেসে কেউ নিঃস্বার্থভাবে জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে ভালোবাসা একটাই হয়, একবারই হয়, একজনকে হয়, একটা দ্বিতীয় জনকে দেওয়া যায় না। চমৎকার, অসংখ্য ঠিক আছে। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ওকে।